রোমাঞ্চময় রণক্ষেত্র। পরিযান ছদ্মনাম প্রথম অংশ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। পাত্রীর মুখে এমন সালাম শুনে হতবাক পাত্রপক্ষ। এদিকে মুগ্ধ রাগান্বিত চোখে তাকিয়ে আছে। হতবাক হয়ে তাকিয়ে আছে পরিবারের সকলেই। পাত্রী সোফিয়া দাঁতে জিহ্বা কেটে পুনরায় সালাম দিতেই ফিক করে হেসে উঠে পাত্র আরিফ। আরিফের মা আসমা সিদ্দিকা হাতের কনুই দিয়ে গুতা দিলে আরিফ চিবুক নামিয়ে হাসি আড়াল করে। কিন্তু সোফিয়ার দৃষ্টির আড়াল হল না বিষয়টা। পরিবেশ পরিস্থিতি নিরসনের আগেই মুগ্ধ গলা খাকারি দিয়ে বলল, ছেলে মেয়েকে আলাদা কথা বলার জন্য দেওয়া দরকার। ওদেরও কিছু একান্ত কথা থাকতে পারে। আরিফের বাবা উৎকণ্ঠিত হয়ে বলে উঠলেন, অবশ্যই অবশ্যই। মা সোফিয়া যাও দেখি, তোমরা ছাদে যাও। সোফিয়া তার মায়ের দিকে তাকালে তিনি চোখ ইশারায় যেতে বলায় সোফিয়া উঠে দাঁড়াল। আরিফকে পিছনে আসতে বলে সামনে পা বাড়িয়ে চলে যায় সে। নানান গাছপালায় ভরা ছাদ, বেশিরভাগই ফলের গাছ। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সোফিয়া। আরিফ চারপাশ পর্যবেক্ষণ করে বলে উঠল, নাইছো এন্ড অ্যাট্রাকটিভ। সোফিয়া ভুরু কুঁচকে তাকাল। পরক্ষণে আরিফ দাঁত কেলিয়ে হেসে সোফিয়াকে আগাগোড়া দেখে ফের বলল, বয়সটা একটু বেশি লাগে। তো এখন শাহবাগে বয়স কামনোর আন্দোলনে নামব নাকি? না না, মনে হলো তাই বললাম। বলেই সোফিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তো আমাকে কেমন দেখলেন? রাসেল ভাইপার। আস্তে করে বলায় আরিফ ঠিক বুঝতে না পেরে বলল, কি বললেন? পরিষ্কার বলুন। পরিষ্কার। আরিফ গলা খাকারি দিয়ে পিছনে দুহাত বাঁধল। সোফিয়াকে আরেকবার আগাগোড়া দেখে পা বাড়াল ছাদ থেকে নামার জন্য। সোফিয়া ঠোঁট এপাশ ওপাশ করে মাথা থেকে শাড়ির আঁচল ফেলে দিল। স্বস্তির নিঃশ্বাস নিয়ে রেলিংয়ে গা এলিয়ে হাসল। বিকাল বেলা হন্তদন্ত হয়ে মুগ্ধ সোফিয়ার রুমে আসে। সোফিয়া তখন ফোন টিপতে ব্যস্ত। মুগ্ধ এসেই হাত থেকে ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে মারল। সোফিয়া দাঁড়িয়ে পড়ল। মুগ্ধ তার ক্যাটক্যাট গলায় বলল, কি সমস্যা তোর? আরিফকেও ক্যান্সেল করলি কেন? বাচাল একটা ছেলে। বলেই বক্ষ ভাঁজে দুহাত গুটিয়ে মুখ অন্য পাশে করল সোফিয়া। মুগ্ধ ফের বলল, তোকে আরিফকেই বিয়ে করতে হবে। এত ভালো লাগলে নিজেই করে নেন। রাবিশ কথা বলবি না। নাটক কম করুন তো। যান গিয়ে অন্য ছেলে দেখুন। এই নিয়ে 6টা। আর কত বলতো? বয়স কি তোর কম হচ্ছে? সোফিয়া মুগ্ধের দিকে তাকালো, হাত নামিয়ে আঙুল উঁচিয়ে বলল, খবরদার আমার বয়স নিয়ে খোঁটা দিতে আসবেন না। তাহলে বিয়ে করবি না কেন? করব না। আপনার সমস্যা? তোর নিশ্চয় মেয়েলি সমস্যা আছে। আগুনের ফুলকির মতো করে তাকালো সোফিয়া। মুগ্ধের মনে হলো আগুনের ধোঁয়া বের হচ্ছে সোফিয়ার চোখ দিয়ে। ঢোক গিলল মুগ্ধ। সোফিয়া দাঁতে দাঁত চিবিয়ে বলল, রাতে এসে একবার ট্রাই করিয়েন। মুগ্ধ আহ্লাদে স্বরে বলল, এখন ট্রাই করলে কি সমস্যা হবে? ফের অগ্নিমূর্তি হয়ে তাকালো সোফিয়া। মুগ্ধ আর দাঁড়াল না। হাতাহাতি হওয়ার আগেই সে পা বাড়াল। বয়সের এত ছোট মেয়ের সাথে মুগ্ধ মোটেও মারামারি নামক সম্পর্কে জোড়াতে চায় না। সোফিয়া ফোঁস করে নিঃশ্বাস নিল। রাগে গজগজ করতে করতে ফোন হাতে নিয়ে ফের বসে পড়ল। হাত চালানোর স্পিডেই বোঝা যাচ্ছে সোফিয়া কি ভয়ানক রেগেই না আছে। হোস্টেল রুমে চেয়ারে বসে ঢুলছে তারিফ। বন্ধু মুসা এসে মাথায় গাঁটটি দিয়ে বলল, ঢুলছিস কেন? বিয়ের কথা কি পাকা হইছে? তারিফ হাই তুলতে তুলতে উঠে দাঁড়াল। শরীরের আড়মোড়া ভেঙে শুয়ে পড়ল পুনরায়। মুসা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, গিয়ে বসল নিজ চেয়ারে। তারিফ কপালে এক হাত ঠেকিয়ে বলল, সব পাত্রপক্ষ নাকি বয়স বেশি বলে কেটে পড়ে। তা তুই সুযোগটা কাজে লাগাচ্ছিস না কেন? সোফিয়াকে প্রপোজ কর। সম্ভব না। মুসা ভুরু কুঁচকে বলল, ক্যাকি হইল ফির? আগে তোর এই মফিজের মতো কথা বন্ধ কর। ঠিক আছে করলাম। বলেই মুসা টেবিল বরাবর বসে পড়ল। হাতে মোটা এখান বই ধরতেই তারিফ বলে উঠল, আম্মাকে সোফিয়ার কথা বলেছিলাম, আম্মাও বলেছে বয়স বেশি। এমন বয়সের বউ নাকি ঘরে তুলবে না। মুসা পিছন ফিরে তাকালো,
হাসতে গিয়েও হাসল না। সামনে ফিরে তিরস্কার সুরে বলল, সেই তুই তো নাদান বাচ্চা, তোর বউ তো কোলের দুধ খাওয়া শিশুকে মানাবে। তারিফ বিরক্ত হয়ে তাকাল। মুসা এবার মিনমিন করে বলল, দুধ খাবি কি, উল্টো খাওয়াই দিতে হবে। শালা তোর সাথে এমন হওয়াই উচিত। স্পষ্ট বল কি? তারিফ মুখের কথা শেষ না করতেই মুসা বলে উঠল, স্পষ্ট। তারিফ চোখ বন্ধ করে নিল। মুসা ফিক করে হাসল। হাসির শব্দে তারিফ চোখ মেলে তাকায়। তৎক্ষণাৎ মুসা সামন ফিরে বইয়ে চোখ রাখল। তারিফ রেগেমেগে বলে উঠল, তোর উপর আল্লাহর গজব পড়বে। আমার একজন উনি ছিল, ধবধবে দুধের মতো সাদা, সাথে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল কোকড়া হলেও বেশ পরিপাটি, চোখ জোড়ায় উপচে পড়া মায়া, লালচে বর্ণের অধরস্থ, কণ্ঠস্বর যেন শান্ত নদের স্রোত, যদিও রাগলে সিংহের ন্যায় গর্জন। কিন্তু অসম্ভব ভালোবাসি, আজও বাসি। সব মিলিয়ে উনি আমার লাখে একজন। রাত গভীর, অন্ধকার রুম, ফোনে মৃদু স্বরে বাজছে গান। কার না ভালো লাগে? জানালার পাশে আপন মনে বসে এসব ভাবছে সোফিয়া। ফর্সা রক্তিম দুই গালে ক্ষুদ্র ক্ষুদ্র বরুণ নমভির্বে লালচে হয়ে আছে। ধূসর চোখের মণি, পেঁচার মতো রাত জেগে তাকিয়ে আছে বাইরের মোহনীয়তায়। চোখের জল গিয়ে ঠেকেছে থুতনিতে। তৎক্ষণাৎ হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিচ্ছে সোফিয়া। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত প্রায় 2টো। সকাল সকাল তাকে আবার বেরুতে হবে। এই ভেবে আর বসে থাকল না সোফিয়া। বাংলায় অনার্স 3rd ইয়ারের ছাত্রী সোফিয়া। বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে সে। বারান্দা থেকে সিগারেট শেষ করে কক্ষে আসলো মুগ্ধ। শরীরে মুখে স্প্রে করে নিল সে। লাল হওয়া চোখগুলো ডেসিনে পরখ করে হালকা মুচকি হাসল। কোকড়া চুলগুলোয় হাত বুলাল। বিছানায় শুয়ে থাকা 3 বছরের মেয়ে আয়েশাকে দেখল। শরীর থেকে টি শার্ট খুলে সোফায় রাখল সে। মেয়ের পাশে শুয়ে বাতি বন্ধ করল। পরক্ষণেই ফোনের ওয়ালপেপারে ছেলেমেয়ের হাস্যোজ্জ্বল মুখ দেখে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বুকের উপর আলগোছে রাখল ফোনটা। সুন্দর একটা অতীত ছিল মুগ্ধের। প্রেম করে বিয়ে করেছিল অনার্স শুরুর আগেই। আপাতত সে সরকারি চাকরিতে আছে। যদিও সেই সুখের দেখা বেশিদিন পায়নি মৃধা। মৃধাকে বিয়ের পর থেকেই অনেক ঝড় ঝাপটায় পড়েছিল মুগ্ধ। যদিও হাসি মুখে সব মেনে নিয়েছিল মৃধা। প্ল্যানিং ছাড়াই প্রথম সন্তান মাহিন কোল জুড়ে আসল। সে এবার ক্লাস 8-এ পড়ে। আয়েশা আসার পর থেকে সব ভালোই যাচ্ছিল। মাঝপথে হঠাৎ সড়ক দুর্ঘটনায় মারা যায় মৃধা। অনাকাঙ্ক্ষিতভাবে তখন বেঁচে যায় 1.5 বছরের আয়েশা। মুগ্ধ যদিও সোফিয়ার ফুফাতো ভাই। মা মারা যাওয়ার পর থেকে বেশিরভাগ মুগ্ধ সোফিয়াদের বাসায় থাকত। মুগ্ধের মা মারা যাওয়া মেনে নিতে পারেননি তার বাবা, তাই তিনি আদৌ ক্যানাডিয়ান। মৃধাকে বিয়ে করার পর থেকে আলাদা থাকত মুগ্ধ। সোফিয়ার বিয়ের বিষয়ে সোফিয়ার বাবা সাফায়েতুল্লাহ মুগ্ধকে বাসায় ডেকেছেন। মেয়েকে সাথে নিয়ে আসলেও ছেলেকে নিয়ে আসতে পারেনি মুগ্ধ। কেননা মাহিন হোস্টেল থেকে লেখাপড়া করছে, তবুও সে বাবাকে জানিয়েছে সোফিয়া আন্টির বিয়ে ঠিক হলেই চলে আসবে। সকাল সকাল আয়েশা উঠেই হই হুল্লোড় করছে। রান্নার কাজে ব্যস্ত সোফিয়ার মা তহমিনা ও চাচি রমিছা। সোফিয়ার চাচা সাইফুল উল্লাহ গলা খাকারি দিয়ে চাচে বসলেন। রমিছা গলা বাড়িয়ে আসছি বলে উনুনে গরম পানির জন্য পাতিল বসালেন। তহমিনা মাছ কাটতে ব্যস্ত। কি যেন মনে করে হাত থামিয়ে রমিছার দিকে তাকিয়ে বলল, কটা বাজে রে রমিছা? রমিছা তীক্ষ্ণ স্বরে বলল, ঘড়ি নিয়ে বসে আছি নাকি ভাবি? পারেন ও বটে, দেখছেন কাজ করছি তবুও জিজ্ঞেস করছেন। এই তোমরা সকাল সকলা ঝগলাঝাটি করছো কেন হুম? আয়েশার কথায় রমিছা বিরক্ত হলেও তহমিনা মিষ্টি হেসে বলল, ঝগড়া করছি না বুড়ি। আচ্ছা তোমার সোফিয়া আন্টি উঠেছে? সোপিয়া আবাল আন্টি হলো কবে গো দাদিমা? ও তো আমাল মা, সোপিয়া মা। রমিছা তিরস্কার সুরে বলল, হ্যাঁ রে আয়েশা, তাইই ডাকিস। তোর সোফিয়া মায়ের বিয়ে তো হচ্ছে না, তুই মা ডেকে ডেকে মনের জ্বালা মিটিয়ে দিস।
ছি, কি বিচ্ছিরি কথা। তুমি বসো দাদিমা, আমি ডেকে দিচ্ছি সোফিয়া মাকে। বলেই আর দাঁড়ালো না আয়েশা, ছোট ছোট পা নিয়ে ছুটল সোফিয়ার রুমের দিকে। তহমিনা রমিসার কথায় মন খারাপ করলেও প্রকাশ করল না, বরং কাজে মন দিল। আয়েশা ডাকতে গিয়েছে মানে সোফিয়াকে এবার উঠতেই হবে। মুগ্ধ রেডি হচ্ছে, সবই হাতের নাগালে পেলেও মোজা খুঁজে পাচ্ছে না। সব জায়গায় খোঁজা শেষ করে ব্যর্থ হলে বসে পড়ল মুগ্ধ। তারপর হাতের ঘড়ির দিকে তাকালে পিলে চমকে ওঠে। সময় খুবই কম, তাই আয়েশার খোঁজে বের হলে কানে আসে সোফিয়ার চিৎকার। ওই পথ অতিক্রম করে পা বাড়াল সোফিয়ার রুমের দিকে। এসে দেখল আয়েশা দাঁত কেলিয়ে হাসছে আর সোফিয়া রাগে ফুঁসছে। কি হয়েছে সোফিয়া? হাতের মুঠোয় থাকা মোজাগুলো ছুঁড়ে মারল সোফিয়া, বল ধরার মতো করে ক্যাচ করল মুগ্ধ। সোফিয়া বিছানা থেকে নেমে এগিয়ে আসতে আসতে বলল, এগুলো কি মোজা? মোজা তো নয়, যেন ময়লার গোডাউন। এমন সুগন্ধি উৎপাদন করতে সময় ও ধৈর্য লাগে বুঝলি। অযথা রাবিশ কথা বলে আমাকে উত্তেজিত করবি না সোফিয়া। কি গব্বের কথা, কতকাল থেকে ধোয়া হয় না মোজা বলুন তো। অল্পের জন্য ব্রেন আউটাক করিনি। আয়েশা ফিক করে হাসল। মুগ্ধ ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, ওটা হার্ট অ্যাটাক হবে। বাইদা ওয়ে মোজা পায়ে থাকে তাই ধোয়ার প্রয়োজন মনে করি না। মুগ্ধ ও আয়েশা চলেই যাবে, ভাবুক থেকে সোফিয়া বলে উঠল, মাঝখানে যেটা পরেন উইটা ও কি ধোয়ার প্রয়োজন মনে করেন না মুগ্ধ ভাই? না বুঝতে পেরে আয়েশা প্রশ্নিত চোখে তাকালো বাবার দিকে। মুগ্ধ কটমট করে তাকাতেই ফের সোফিয়া বলে উঠল, ইয়া মালুম, না জানি তার কি বেহাল দশা, নিশ্চয়ই সে নিজেই তার গন্ধে ক্ষণে ক্ষণে জ্ঞান হারায়। মেরে গাল ফুলিয়ে দেব। বেয়াদব একটা। আপনি গাল। আর একটা কথা বলছিস তো দিব এক তালি। সোফিয়া হাসতে গিয়েও ঠোঁট টিপল। আয়েশা দাঁত কেলিয়ে বলল, বাবা ওটা চর হবে। মুগ্ধ আমতা আমতা করতে লাগল। অবুঝের মতো করে তাকিয়েই রইল আয়েশা। সোফিয়াকে ঠোঁট টিপে হাসতে দেখে মুগ্ধের রাগ হল, তাই সে বলে উঠল, এই তুই বিয়ে করে তাড়াতাড়ি বিদায় হচ্ছিস না কেন? এডিটিউড দেখিয়ে সোফিয়া বলে উঠল, বছরের তো 8 মাস চলেই গেল, বাকি 4 মাসও চলে যাক। সামনের বছরের না হয় বিয়ে নিয়ে ভাবব। আসলেই তুই একটা জাথা, এমনি এমনি আর তোকে বেয়াদব বলি না, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আর উনি বিয়ের বয়স তো ইন্টারেই চলে গেছে মুগ্ধ ভাই, নতুন করে আর কিসের বিয়ের বয়স চলে যাবে বলুন? এখন কি তুই আমার সাথে তর্ক করবি সোফিয়া? উফো সোফিয়া, মা তক্ক না করে তুমি এখন ভ্যা করে কেঁদে দাও তো। তাহলে দেখবে বাবা রাগ না দেখিয়ে তোমাকে বুকে নিয়ে আদল করে দিবে। নাও কাঁদো তো কাঁদো। মুহূর্তেই মুখের ভঙ্গিমা পাল্টে যায় সোফিয়ার, মুখে নামে আধার, চোখে ভেসে উঠে অসহায়ের ছাপ। আয়েশার কথাটা কল্পনায় সাজাতেই নেত্রপল্লব বন্ধ করে নিল সোফিয়া, পুরো শরীর অন্যরকম অনুভূতিতে উস্কানি দিল, কেঁপে উঠল বুক। হাত নিষ্পিস করছে, শিরশির করছে পায়ের পাতা। মুগ্ধ আয়েশাকে এক প্রকার ধমক দিয়ে নিজের হাতের মুঠোয় ছোট হাতের কনুই চেপে ধরল। সোফিয়ার দিকে তাকালো এক পলক, এতক্ষণে সোফিয়া নিজের করুণ হাল আড়াল করে দাঁড়িয়ে পড়েছে। মুগ্ধ আর কিছু বলল না, আয়েশাকে নিয়ে বড় বড় পা বাড়িয়ে চলে যায়। মুগ্ধের যাওয়ার দিকে তাকালো সোফিয়া, কেন জানি গলা ভেঙে কান্না আসার উপক্রম হল। আটকাতে পারল না সে, এক দৌড়ে গিয়ে থামল ওয়াশরুমে। সকাল 10টা, সোফিয়া তার বান্ধবী খেয়ার জন্য দাঁড়িয়ে আছে পার্কের মোড়ে। বারবার হাতঘড়ি দেখছে আর ওড়নার কোনা দিয়ে মুখের ঘাম মুছছে। দূর হতে মুসা সোফিয়াকে দেখে তারিফের কনুই ধরে ঝাঁকিয়ে বলল, ওটা সোফিয়া আম্মা না? তারিফ সোফিয়ার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। পরক্ষণেই চোখ ছোট করে বলল, কি বললি তুই সোফিয়াকে? আম্মা? তোর আব্বা বিষয়টা জানে? তুই জানিস এটাই বা কম কিসে? চুপ থাক মফিজ। হাহাকার ঠেলে মুসা বলল, তুই একমাত্র রংপুরিয়ান যে রংপুরের রক্তের সাথে প্রতিনিয়ত বেইমানি করে যাচ্ছিস। তারিফ না বুঝে পা থামিয়ে বলল, মানে স্পষ্ট ক। স্পষ্ট। তারিফ আর কিছু বলল না, হাঁটার গতি বাড়িয়ে দিল।
মুসা ফিক করে হেসে ওই পথ ছেড়ে অন্য পথে পা বাড়াল। সুযোগ করে দিল তারিফকে। তারিফ গিয়ে যে এখন সোফিয়াকে মনের কথা জানানোর জন্য নানা সুর মেলাতে গিয়েও থামবে তা মুসা ভালো করেই জানে। তার এসব ভালো লাগে না বিধায় অন্যদিকে চলে গেল। হেলে দুলে হাঁটছিল তারিফ, সোফিয়াকে 1-2 মাস নয় 3 বছর ধরে ভালোবেসে আসছে। যদিও সেটা আদৌ বলতে পারেনি মায়ের পছন্দ নয় বলে। তবুও সে চায় জানাতে, যদি সোফিয়া রাজি হয় তাহলে তারিফ তাকে পাওয়ার জন্য অন্য পথ বিবেচনা করবে। কিন্তু মোট কথা হচ্ছে সে বলতেই পারে না। মেয়েটা ভালো, বাচ্চা সুলভ আচরণ। এটাই যে খায় একটু বেশি তাই শরীরটা তরতাজা। এসব বলতে গেলে যে সোফিয়া চর বসিয়ে দিবে সে ও তারিফ জানে। বন্ধুত্ব হারানোর ভয় তাকে কম করে খেতে বলার উপদেশ দিতেও পারে না। এতটাই ভালোবাসে সোফিয়াকে সে। সোফিয়ার মেজাজ সকাল থেকে বিগড়ে আছে, খেয়ার দেখা নাই সেই জন্য ও আরও রেগে আছে সোফিয়া। রাস্তার সাইডে নতুন কাজ চলমান, বড় বড় ড্রেনগুলোয় ময়লার স্তূপ। বাঙালি পরিষ্কার জিনিস আসলেই বুঝে না, সদ্য হওয়া ড্রেনগুলোও রেহাই পায়নি বাঙালির কর্মকাণ্ডে। নাক কুচকে সোফিয়া আরেকটু সামনে পা বাড়াতেই তারিফ চেঁচিয়ে বলে উঠল, এই সোফিয়া। সোফিয়া পিছন ফিরে তাকায়, তারিফ হাঁটার গতি বাড়িয়ে দেয়। স্বাস্থ্যবান শরীর নিয়ে একটু দৌড়ে আসার চেষ্টা করতেই পা বেকায়দায় পিছলে ধপাস করে পড়ে গেল ময়লার ড্রেনে। বেডে গোমরা মুখে শুয়ে আছে তারিফ। হাতে পায়ে হালকা জখম হয়েছে। মুসা বাথরুম থেকে বের হয়ে আসল, হাতে স্প্রের ক্যানটা পুনরায় রুমে স্প্রে করল। তারিফ শুধু একবার পরখ করল। পরক্ষণেই চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, মুসার ঘরের সুছা। গোলাপ ফুলের কাটা, আমার বন্ধু সাদা মাটা। চোখের ইশারা বুঝে না। সে হেলে দুলে হাঁটে, পথে কি আছে না আছে দেখে শুনেও চলে না। ধপাস 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 বলেই শব্দ করে চেয়ারে বসল মুসা। শেষের 2 লাইন যে মুসা বানিয়ে বলল, তাও তাকে শোনাতে সে তারিফ বুঝতে পারল। তবুও চোখ মেলল না। মুসা মাথা উঁচু করে একটু দেখে ঠোঁট টিপে হাসল। পরক্ষণেই বেদনার সুরে বলল, ব্যথা কি এখনো করছে মামা? তারিফ চোখ মেলে তাকায়, মুসা হাসি মুখ খানায় মন খারাপের উদাহরণ মিলাল। তারিফ বলে উঠল, না শুধু একটু জ্বলছে। লবণ দিব? দিলে তো ভা। থামল তারিফ, মুসার দিকে ফের তাকিয়ে বলল, কি বললি? বললাম বরফ দেব। তারিফ কিছুক্ষণ তাকিয়ে রইল, মুসা হাসি আটকিয়ে রাখল বহু কষ্টে। তারিফ চোখ বন্ধ করে বলল, তার দরকার নেই। মুসা তপ্ত শ্বাস নিতে নিতে বলল, দরকার হলেও এনে লাভ নেই। জ্বলছে বুকের ভিতর, বরফ কি আর উপরে রাখলে জ্বালা কমবে? আহা কি নিদারুণ নির্মমতা দৃশ্য, সেটা আবার কার চোখে পড়ল? তোর ক্রাশের চোখে। এই দৃশ্য কি মানা যায়? তারিফ খেক করে বলল, তুই থামবি মফিজ। কথা পেঁচিয়ে মুসা নাক টেনে টেনে বলল, কি বিচ্ছিরি গন্ধ তাই না রে তারিফ? মনে হচ্ছে আশেপাশে ময়লার ড্রেনের ময়লা নিসারণের কাজ চলছে। তারিফ যদিও বুঝতে পারল মুসা তাকে কটাক্ষ করে বলছে কথাগুলো, কিন্তু কিছু বলল না। বিপদে তো সেই এগিয়ে এসেছে। সোফিয়াও এসেছিল, কিন্তু হাত বাড়িয়ে দেওয়ার আগে সে তো বমি করে দিল। আহা কি সুন্দর দৃশ্য, সোফিয়া বমি করছিল আর আমার বাবা বাবা ফিলিংস হচ্ছিল। ইসহ আজকের দিনে যদি সোফিয়া আমার বউ থাকত। সেই যে সকালে বেরিয়েছিল সোফিয়া, ফিরল মাত্র। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, যদিও মাগরিবের আজান এখনো দেয়নি। সোফিয়া এসেই আগে গোসল সেরে বিছানায় শুয়ে পড়ল। গায়ে শুধু তোয়ালে পেঁচানো। আয়েশা দরজা একটু ফাঁক করে সুরসুর করে ঢুকল। দরজা ভিড়িয়ে দিয়ে এগিয়ে এসে বলল, স্নান করলে বুঝি? তড়িৎ গতিতে বসে পড়ল সোফিয়া। আয়েশাকে দেখে বলল, স্নান কি মামুনি? আয়েশা ঠোঁটে হাত রেখে হেসে বলল, গোতল গোতল। ইংরেজি বুঝো না? সোফিয়া চোখ ছোট করে নিল। কিছুক্ষণ পর বলল, ওহহ গোসল, স্নান। বিড়বিড় করে বলল, স্নান আবার ইংরেজি শব্দ, জানতাম না তো। নিশ্চয় কুমড়ো পটাশটা শিখিয়েছে। হ্যাঁ গো হ্যাঁ। তুমি কি জানো গোতলের ফরজ কয়টি?
সোফিয়া জেনেও ঠোঁট উল্টালো, মাথা দুপাশে নাড়িয়ে বলল, না তো, জানি না। আমি জানি, বলবো? বলো দেখি শুনি। বলেই সোফিয়া পায়জামা হাতে নিল। আয়েশা বলে উঠল, গোতলের ফরজ 4টি। 1, বালতি 2, মগ 3, সাবান ও 4, তোয়ালে। পায়জামা পরা শেষে সোফিয়া বলল, এসব কি? গোতলের ফরজ সোফিয়া মা। সোফিয়া বাকরুদ্ধ, হাসবে নাকি বকা দিবে বুঝল না। জামা হাতে নিয়ে বলল, ভাগ্যিস তুমি শেখালে, খুব উপকার হলো মা। নিশ্চয়ই এসব তোমার ধ্যামনা বাপ শিখিয়েছে? না না, এসব তো মাহিন ভাইয়া শেখায়তে। ওহহ, আচ্ছা এবার চোখ বন্ধ করো তো, আমরা গেম খেলব। সততি? হ্যাঁ। আয়েশা চোখ বন্ধ করে দুহাত চোখে ঠেকাল। সোফিয়া আলসেমি করে ওখানেই তোয়ালে খুলে রেখে জামা পরার জন্য দুহাতে জামার হাতায় ঢুকিয়ে উপরে তুলেতেই মুগ্ধ দরজা খুলে বলে উঠল, মা আয়েশা, তুমি কি এখা? কথা আটকে গেল মুগ্ধের। সোফিয়া নিজেকে আড়াল করতে ঘুরে দাঁড়ালেও সামনের আয়নায় সবই স্পষ্ট। মুগ্ধের চোখে পড়তেই তড়িঘড়ি করে বেরিয়ে আসে। বুকে হাত বুলাতে বুলাতে চলে আসলো রুমে। সোফিয়া জামাটা পরেই পিছন ফিরে দেখল মুগ্ধ নেই। সামনে ফিরতেই চমকে উঠে আয়নায় নিজের পরিষ্কার অবয়ব দেখে। আয়েশা এখনো চোখ বন্ধ করে আছে। সোফিয়া কি জানি ভাবল, সাপের মতো ফোঁস করতে করতে রুম থেকে বের হল। যাওয়ার সময় চশমা নিতে ভুলল না সে। সোজা পা বাড়ালো মুগ্ধের রুমের দিকে। মুগ্ধ চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু পড়ছে। সোফিয়া দরজায় শব্দ করতেই মুগ্ধ এক চোখ মেলে তাকিয়ে দেখল সোফিয়া। পরক্ষণে সুস্থ স্বাভাবিকে দু চোখ মেলে তাকাল। বলে উঠল, কিছু বলবি? সোফিয়া চশমা ঠিক করে নাক টেনে বলল, আপনি কিছু দেখেছেন? সোজা সাপটা প্রশ্নে মুগ্ধ ঢোক গিলল, সে কি সত্যি বলবে নাকি মিথ্যা? সে নিয়ে দ্বিধায় পড়ল। সোফিয়া দুপা এগিয়ে এসে দাঁড়াল, বলে উঠল, কি হলো বলছেন না যে? না না, আমি আবার কি দেখব? আমি কি তোর রুমে ঢুকেছিলাম নাকি? বাইর থেকেই চলে এসেছি। সোফিয়া ফের এগিয়ে গেল, পুনরায় চশমা ঠিক করে নাক কুচকে আইঢাই গলায় বলল, 1 মিনিট 1 মিনিট, আপনি কিছু দেখেছেন কি না শুধু তাই জিজ্ঞেস করলাম, আর আপনি আমার রুম পর্যন্ত চলে গেলেন। রহস্য লাগছে না? মুগ্ধ দুহাত উচালো কাঁধ, চেষ্টা করল কিছু বলার। মুখ দিয়ে সত্যি মিথ্যা কিছুই বলতে পারল না। সোফিয়া কান্না মিশ্রিত গলায় বলল, মুগ্ধ ভাই? হ্যাঁ হ্যাঁ দেখেছি, আমি জানি নাকি তুই যা 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 যা। যাই হোক বেশিক্ষণ দেখিনি বইন। দেখ আমি বিয়াত্তা দামরা একটা পুরুষ লোক, দুটোর বাচ্চার বাপ। বিশ্বাস কর ওসবে আমার ইন্টারেস্ট নেই। আপনি তো বিয়াত্তা, আমি তো আবিয়াত্তা মুগ্ধ ভাই। তাহলে তুই এখন একটা কাজ কর, আমার সব দেখে নে, তাহলে শোধবোধ। সোফিয়া ঠোঁট বাঁকালো, চশমা ঠিক করে নাক মুখ কুচকে বলল, ওসব সেকেন্ড জিনিসে আমার ইন্টারেস্ট নাই। বাট আপনি আর ভুলেও কোনোদিন আমার রুমে আসবেন না। যদি আসছেন তো সেদিনই শেষ দিন আপনার। শান্ত স্বরে বলল, ও হহ। চোখে মুখে রাগ বজায় রেখে সোফিয়া বলল, কি ও হহ? দিনে যেহেতু নিষেধ করলি, রাতে তো যাওয়াই যায়, বল। সোফিয়া দাঁত চিবিয়ে বলল, ঢ্যামনা লোক, রাত দিন কোন সময়ে যাবেন না? কেন রে, আমরা জেনে যাব জন্য কি এসব বুদ্ধি আটছিস? হকচকিয়ে পিছন ফিরে তাকাল সোফিয়া। মুগ্ধ বিরক্ত শ্বাস টানল। বলল, এসব কি বলছেন ছোট মামি? চাচি না জেনে উল্টোপাল্টা বকবক করবেন না। ওমা তাই বুঝি? তা ভর সন্ধ্যাবেলায় তুই বিবাহিত পুরুষের রুমে কি করছিস রে সোফিয়া? সোফিয়া ঠোঁট জড়ো করে হাসল, বলল, আমি তো অবিবাহিত, তাই মুগ্ধ ভাইয়ের কাছে অভিজ্ঞতা নিতে এসেছি, ছেলেরা আসলে কিসে সুখী হয় আর কিসে আটকায়। তা মুগ্ধ কি বলল রে সোফিয়া? কেন চাচি? চাচাকে কি আপনি সুখী রাখতে পারছেন না? মুখ সামলে কথা বলো সোফিয়া, চাচি হই আমি তোমার। সেই, আপনিও মুখ সামলে কথা বলুন চাচি। আমি আপনার ভাতিজি হই, নাতনি না। বলেই চশমা ঠিক করল। নাক কুচকে হনহনিয়ে চলে যায় সোফিয়া।
মুগ্ধ নীরব দর্শক হয়ে দেখল সবটা। রমিছা মুগ্ধের দিকে তাকাতেই মুগ্ধ হাতঘড়ি খোলায় ব্যস্ত হয়ে পড়ল, তবুও রমিছা বলে উঠল, তাড়াতাড়ি ভাগো মুগ্ধ, না হলে দেখবে এই বুড়িকে তোমার কাঁধেই তুলে দিল তোমার প্রাণপ্রিয় মামা। মুগ্ধ বিড়বিড় করে বলল, আমিও বোধ হয় কাঁধে তুলে নাচতে নাচতে নিয়ে যাব। খেয়ে দিয়ে কাজ নাই, আর ওমন মোটা মহিলাকে কাঁধে তোলা যায় নাকি? ছি, মহিলা বলছি কেন? সোফিয়া শুনলে তো লক্ষ্ণাকাণ্ড বাঁধাবে। পিছন ফিরে তাকায় মুগ্ধ, রমিছা নেই। স্বস্তির নিঃশ্বাস নিয়ে বসে পড়ল মুগ্ধ। কাল তো অফিস বন্ধ, সারাদিন আরাম করবে ভেবেই ফের বলল, আরাম আবার আমার কপালে হয়েছে। কাল তো মেলা কাজ। সোফিয়াকে পাত্র দেখাতে নিতে হবে, আবার ছেলের কাছেও যেতে হবে। তারিফ আপনমনে খাচ্ছে, হাতের ব্যথায় ঠিকমতো খেতেও পারছে না বেচারা, তবুও খাচ্ছে ধীরে সুস্থে। ওদিকে মুসা খাচ্ছে আর তারিফকে দেখছে। তারিফ আর চোখে বিষয়টা পর্যবেক্ষণ করে বলেই ফেলল, কিছু বললে বল। যেভাবে তাকাচ্ছিস ডায়রিয়া আসতেও ভয় পাবে। ওটা পেট খারাপ হবে, ডায়রিয়া সে তো পচা বাসি খাবারে হয়। ময়লার ড্রেনে পড়ে দেখছি তোর বুদ্ধি লোপ পেয়েছে। ময়লার ড্রেনের কথা কানে আসতেই গা গুলিয়ে উঠল তারিফের। কটমট চোখে তাকাতেই মুসা ফ্যালফ্যাল হাসি দিয়ে বলল, সোফিয়া যখন বমি করিল তুই তখন ওমন করে তাকাসলু ক্যা? এমনভাবে তাকায় আসলো মনে হচ্ছিল সোফিয়ার মুখ দিয়ে টেকা বের হচ্ছিল। তারিফ আর খেতে পারল না। খাবারের থালা শব্দ করে রেখে হাত ধুয়ে নিয়ে বলল, মুখটা খারাপ করতাম, নির্ঘাত। ওই মামা না প্লিজ। তাহলে মুখটা বন্ধ রাখো, আর যদি কথা বলতেই চাস ভদ্র সহিতে বল। মুসা মাথা একপাশ করে সায় জানাল। তারিফ ঔষধ খেয়ে নিল। আস্তে করে থালা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রেখে আধশোয়া করে বসল। এতক্ষণে মুসা খাবার শেষ করে সব গুছিয়ে পরনের লুঙিতে হাত মুছতে মুছতে বলল, মামা, সোফিয়া মামি কি খোঁজ নিয়েছিল? তারিফ চোখ গরম করে তাকালো, মুসা দাঁত কেলিয়ে হাসল। বলল, সোফিয়া যখন বমি করছিল তখন তুই মণিমুগ্ধকর হয়ে তাকিয়েছিলি কেন মামা? রহস্য কি? তলে তলে টেম্পু চালাস নাকি? দুই ভ্রু নাচালো মুসা। তারিফ আর নিতে পারল না। রাগ করে বলল, হ চালাই, আমার বাচ্চার মা হতে যাচ্ছে সোফিয়া। যা মিষ্টি বিতরণ কর পুরা হোস্টেলে। মুসা লজ্জা পেয়ে বলল, না হওয়া ছাওয়ার বাপ তুই, মিষ্টি বিতরণ করব আমি। জনগণ তো হাউন আঙ্কেল উপাধি দিবে। তুই তো হাউন আঙ্কেলই। বলেই উপ হয়ে শুয়ে পড়ল তারিফ। মুসা কিছুটা রেগে বলল, ধন বলছো ভায়া, সেই কইছ। রাতের খাওয়া শেষ করে মুগ্ধ সোফিয়ার দরজায় নক করল। সোফিয়া চশমা ঠেলে দরজা খুলে দিতেই কথাবার্তা ছাড়াই মুগ্ধ রুমে ঢুকল। ফের চশমা ঠেলে নাক কুচকে সোফিয়া বলল, আপনাকে না বলেছিলাম আমার রুমে না আসতে? এমনি এমনি এসেছি নাকি? কথা আছে। তাড়াতাড়ি বলুন, আর বের হয়ে যান। ওয়েট দাঁড়া। চশমা ঠেলে নাক কুচকে বলল, দাঁড়িয়েই তো আছি। ঠিক আছে বসো। বলেই মুগ্ধ বিছানায় বসতেই সোফিয়া আতকে উঠে চেঁচিয়ে উঠল, খবরদার বিছানায় বসবেন না। গরম ছ্যাক খাওয়ার মতো করে মুগ্ধ বসেও তড়িৎ গতিতে উঠে দাঁড়াল, বলল, কি সমস্যা? সমস্যা তো আছেই, বাঙালি বসতে পারলে শুতেও চায়। কি আশ্চর্য, আমি এখানে শুতে যাব কোন দুঃখে? যৌবনপোড়া মরাকাট দেহখানির দুঃখে। কি নাজি। নিন ফ্লোরে বসুন। মুগ্ধ ফ্লোরে তাকাল, ফের সোফিয়ার দিকে তাকিয়ে বলল, আমি মুগ্ধ এখন ফ্লোরে বসব। এতটাও খারাপ রাত আসে নাই। খারাপ রাত মানে? এখন রাতে তো চলছে। বাই দা ওয়ে, কাল নামাজ পড় রেডি থাকবি। কফি হাউজে যাব। চশমা ঠেলে নাক কুচকে সোফিয়া বলল, আমি কফি খাই না। তোর এই বারবার চশমা ঠেলা, নাক কুচকা আমার বিরক্ত লাগে সোফিয়া। অন্তত আমার সামনে এমনটা করবি না, আর সবচেয়ে বড় কথা তোকে কফি খাওয়াতে নয়, পাত্রের মাথা খাওয়াতে নিয়ে যাব। আমি পাত্রের মাথা খাই? তা নয়তো কি, তোর সাথে কথা বলে এসে বেচারা কি বলবে হদিশই পায় না।
মা বাবার হাত টেনে নিয়ে সুরসুর করে চলে যায়। সেটা ও আমার দোষ। অবশ্যই তোর এটা মুদ্রা দোষ। শোন, বিয়ে তো তোকে করতেই হবে। তাই বলি এত বাঁচিস না, পরে দেখবি টাকওয়ালা, সাদা দাড়ি লাল লাল করা, ভুড়িওয়ালা জুটবে। এবারেরটা একদম না করবি না। যাই আগে। বলেই সোফিয়া কাজের ছুতোয় ব্যস্ত হয়ে পড়ল। মুগ্ধ দীর্ঘ নিঃশ্বাস নিতে নিতে শুতেই ফের সোফিয়া চেঁচিয়ে ওঠে। মুগ্ধ আগের ন্যায় উদ্দাম বেগে উঠে দাঁড়াল। সোফিয়া চশমা ঠেলে নাক কুঁচকে বলল, দেখলেন, বসতে না বসতেই শুয়ে গেলেন। পুরুষ বলে কথা। মুগ্ধ ভ্রু কুঁচকে বলল, তো তোর সাথে ধস্তাধস্তি জবরদস্তি শুরু করেছি নাকি? যেভাবে চেঁচালি মনে তো তাই হল। একবার ভাব, এখন যদি এই চেঁচামেচিকে কেউ তিল থেকে তাল করে ধরে বান্দে বিয়ে দিয়ে দেয়। আল্লাহ মাফ করুক, সে কেউ তার এখনো জন্ম হয়নি। হলে কবেই হতো কাজটা। কি বললি? সোফিয়া কথা পেঁচিয়ে বলল, বিয়ে, এই বিয়ে পর্বটা যে কবে ইতি টানবে। দেখিয়েন, বিয়েটা হলে আমি ভয়ঙ্করূপে ফিরব। সুর টেনে মুগ্ধ ফের বসতেই সোফিয়া বলে উঠল, 7 মিনিটেই আমার রুম থেকে বের হয়ে যান। মুগ্ধ আর বসলই না। পা বাড়িয়ে দিতেই ফের থামল, বলল, 7 মিনিট, সে তো অনেক। আপনি বেরুবেন? এই রুম থেকে বের হতে 2 মিনিটও লাগবে না, 7 মিনিটে কিভাবে বের হই ভাবতে হবে। সোফিয়া চশমা ঠেলে নাক কুঁচকে বলল, মানুষ হইলেন না। সেই আগের মতোই আমার পিছে লেগেই থাকেন। জান তো আমি ঘুমাব। খিলখিল করে হেসে উঠে মুগ্ধ। 2 আঙুল দিয়ে সোফিয়ার কপালে ধাক্কা দিয়ে বলল, ওকে, গুড নাইট পুচকি। বলেই চলে যায় মুগ্ধ। সোফিয়া কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মুচকি হাসল। কপালে নিজ আঙুল ছুঁয়ে ঠোঁটে ধরে থাকল কিছুক্ষণ। পরক্ষণে বুকে আগলে নিল, মনে হলো আস্ত একটা মানুষ তার বুক পিঞ্জরে। এমনভাবে ধরে আছে মনে হলো শান্তির শেষ ভরসা, ছেড়ে দিলেই চড়ুই ভাতির মতো ভেঙে মিশিয়ে গিয়ে দুঃখের রূপ নিবে। সকাল 10টা, সোফিয়া চশমা ঠেলে নাক কুঁচকে নিল, ওড়নার কোনা দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে তাকালো 5 তালা বিশিষ্ট ভবনের দিকে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ সোফিয়া। রংপুর শহর যেন স্তব্ধ, কোথাও বাতাসের জো নেই। এমন ভাব ধরে আছে মনে হয় বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। উফো, এমন অতিরিক্ত গরমে কি বাঁচা যায়। পুনরায় চশমা ঠেলে নাক কুঁচকে গেট পেরিয়ে ঢুকল ভিতরে। বরাবরই তারিফের বড় বোন পরিচয় ঢুকত হোটেলে সে। আজও তার বিপরীত হল না। বোন পরিচয় সুরসুর করে ঢুকল। সিঁড়ি বেয়ে উপরে পা বাড়াল সোজা 3 তালায়। তারিফের পায়ের উড়ুর মাঝের জখমগুলো গরমে জ্বলছে, খুবই অস্থিকর লাগছে। মুসা ওয়াশরুমে, সেই সুযোগে তারিফ লুঙ্গি হাঁটুর একেবারে উপরে তুলে ফ্যানের হাওয়া লাগাচ্ছে। মুখের ভঙ্গিমায় সুস্পষ্ট ইঙ্গিত এমন সুখ পৃথিবীতে আর কোথাও নেই। তারিফের ইচ্ছে করছে গান ধরতে, কিন্তু মুসার ভয় তা আর ধরল না। গানের সুরে বেডা নিশ্চিত বের হয়ে আসবে, সে যে পজিশনেই থাকুক না। এসেই শুরু করবে কটাক্ষ করে কথা বলা। সোফিয়া দরজার এক পাল্লা ঠেলতেই ক্যারকার শব্দে তারিফ সজাগ হয়। লুঙ্গি নামিয়ে উঠে বসল। সোফিয়া চশমা ঠেলে নাক কুঁচকে বলল, তারিফ ভিতরে আসব? তারিফ খুশিতে গদগদ হয়ে নামল, ভুলে গেল পায়ের জখমের কথা। সোফিয়া পারমিশন না পেয়ে দাঁড়িয়েই রইল। চলন্ত গাড়ির মতো ছুটে আসতেই তারিফের লুঙ্গির ঢিলা হতেই সে হুঁশে আসে। বেমালুম ভুলেই গিয়েছিল লুঙ্গির কথা। কিন্তু তারিফ ধরার আগেই লুঙ্গি খুলে পড়ে যায় নিচে। তারিফ তড়িৎ গতিতে হাঁটু একত্রে আনল, বিশেষ স্থান দুহাতে ঢেকে চেঁচিয়ে বলল, ওরে মফিজ্জা। সায়ন কফি হাউজের এক সাইটে বসে আছে। বারবার হাতঘড়ি দেখছে আর মূল ফটকে নজর বুলাচ্ছে। সিমসাম চেহারায় ফুটে উঠেছে কালোটি শার্ট। চুলগুলোও ভীষণ পরিপাটি। মুগ্ধ ও সোফিয়া গাড়ি থেকে নামল। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকানোর আগেই মুগ্ধ বলে উঠল, 1 মিনিট দাঁড়া। চশমা খোল। চশমা খুলব কেন? বুড়াতি বুড়াতি লাগে। হোয়াট বুড়াতি? সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে নিল।
মুগ্ধ সোফিয়াকে আগাগোড়া দেখে বলল, শাড়ি পরতে পারিসনি, থাক বাদ দে, দয়া করে চশমাটা খোলতো। না না, আমি খুলতে পারবো না। এমনভাবে বলছিস যেন আমি গায়ের কাপড় খুলতে বললাম। আরে আজব তো, বললামই তো চশমা খোলা যাবে না। আমি দূরের জিনিস কম দেখি। মুগ্ধ উপরে তাকালো, পরে সোফিয়ার দিকে তাকিয়ে নিজেই চশমা খুলে নিল। সোফিয়া হাত বাড়িয়ে চশমা নিতেই মুগ্ধ বলে উঠল, উপরে তাকা। সোফিয়া উপরে তাকালো, মুগ্ধ বলল, কি কি দেখতে পাচ্ছিস? আকাশ, সূর্য, পাখি উড়ে বেড়াচ্ছে। তাহলে আর কত দূরের জিনিস দেখতে চাস? পরীদের স্পষ্ট পাছা। বলেই হাঁটা ধরল মুগ্ধ। সোফিয়া চশমা ঠেলতে গিয়ে দেখল চশমা নাই। বিরক্ত হয়ে ধ্যাত বলে পিছনে পা বাড়িয়ে দেয়। এরই মাঝে সায়নের সাথে সাক্ষাৎ সারে বসেছে মুগ্ধ। সোফিয়া মুগ্ধকে ফলো করে বসল গিয়ে মুগ্ধের পাশে। সায়ন তাকালো, সোফিয়া মিষ্টি হেসে হাত বাড়িয়ে দিতে দিতে বলল, হাই, আমি আসসালামু আলাইকুম। মুগ্ধ কপাল চুলকে এক পলক সোফিয়াকে দেখল। সোফিয়া এখনো হাসছে, বাড়িয়ে আছে হাত। সায়ন অপলক তাকিয়ে দেখছে সোফিয়াকে। মুগ্ধ সোফিয়ার হাত নামিয়ে দিল। পরক্ষণেই ফের সোফিয়া বলল, আসসালামু আলাইকুম। সায়ন মিছে ঠোঁট টেনে হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। মুগ্ধ গলা খাকারি দিয়ে বলল, আমার কাজিন একটু বেশি এক্সাইটেড থাকলে মাথা কাজ করে না। তাই আপনি কিছু মনে করবেন না। না না, সমস্যা নেই। বলেই সায়ন মনে মনে ভাবল, বাসর ঘরে বেশি এক্সাইটেড হলে না জানি কি থেকে কি বলে আমার এক্সাইটেড দমিয়ে দেয়। আপনি যেন কোথায় থাকেন? হুশ হয় সায়নের। সোফিয়ার দিকে তাকিয়ে বলল, জি ইন্ডিয়াতে, সপরিবারে। খুব শীঘ্রই বাংলাদেশে ফিরব। ওহহ, আমার আবার ইচ্ছে ছিল ইন্ডিয়া সফর করতে। সায়ন হাসল, মুগ্ধ বলে উঠল, সমস্যা কি, বিয়ের পর না হয় হানিমুনে ভারত গেলি? সায়ন ফের মিছে হাসল। সোফিয়া কিছুটা রাগান্বিত হয়ে বলল, আমি ইন্ডিয়ার কথা বললাম আর তুমি ভারতের কথা বলছ। লজিকটা কেমন লড়ভরে হয়ে গেল না? সায়ন হালকা করে কেশে উঠে দাঁড়াল, এক্সকিউজ দেখিয়ে চলে যায়। মুগ্ধ কটমট করে তাকিয়ে বলল, ইন্ডিয়া আর ভারতের মধ্যে অমিল কোথায় বল? সোফিয়া দাঁত কেলিয়ে হেসে বলল, একটা বাংলায় একটা ইংরেজিতে। এটাই অমিল। ভুরু কুচকে মুগ্ধ বলল, তাহলে কি তুই এসব জেনে শুনেই করছিস? সোফিয়া কিছু বলল না। টেবিলে হাত ঠেকিয়ে গালে হাত রাখল। হালকা করে চোখ টিপ দিয়ে মুচকি হাসল। মুগ্ধ তপ্ত শ্বাস টানল, শব্দ করে কপালে হাত রেখে নিশ্চুপি ডুব দিল। এমন নাদান বাচ্চার মতো কাঁদছিস কেন বলতো? মনে হচ্ছে আজই তোর সুন্নতে খাতনা হয়েছে। মুসার কথায় তারিফ চোখের পানি মুছে নিয়ে বলল, তোকে না বলেছি চুপ থাকতে। পারছি কই। আরে বাবা, কাদার কি হলো বলতো? লুঙ্গি খুলে গেছে তো কি হয়েছে? আন্ডারলাইন তো ছিল নাকি? হা মেলে তাকিয়ে তারিফ বলে উঠল, আন্ডারলাইন মানে? আরে বেকুব, আন্ডারওয়ার মানে জাইঙ্গা কি ছিল না? হ্যাঁ ছিল তো। তাহলে কাঁদছিস কেন? সোফিয়ার সামনেই কেন এত বেইজ্জতি হতে হবে বলতো? বেশি ভালোবাসিস তো? মশকরা করবি না সুসা। হাউন আঙ্কেলের কথা মনে পড়ছে। তারিফ এক ভ্রু উঁচিয়ে বলল, মানে? ভাবুক থেকে মুসা বলে উঠল, সোফিয়াকে কল লাগা দোস। তারিফ সন্দেহ চোখে তাকিয়ে বলল, কেন? ও যদি কিছু দেখে থাকে তাহলে অবশ্যই তোর আন্ডারওয়্যারের কালার বলতে পারবে। আর না বলতে পারলে বুঝবি কিছু দেখেনি। চোখ মুখে কাঠিন্যতা এনে তারিফ গর্জে উঠে বলল, ওরে মফিজ্জা। মুসা তড়িৎ গতিতে উঠে এসে নিজের বিছানায় বসে পড়ল আর বলল, কাল একবার শিশু পার্কে যাস। আশা করি তোর মায়ের মনমতো বৌমা পেয়ে যাবি। ফুঁসছে তারিফ, মুখের ভাষায় হারায় ফেলল। এই ছেলে কে আর কি বললে যেটা গায়ে লাগবে তারিফ বুঝতে পারে না। রাগ সংযত করে চুপ থাকল। তারিফের কেন প্রতিক্রিয়া না দেখে মুসা বলল, হালকা ক্রাশে, লুঙ্গি যখন নিচে। উফো, আর আমি মরি শরমে। কইতে শরম লাগে। থামল মুসা।
দাঁতে দাঁত চিবিয়ে চুপচাপ হয়ে আছে তারিফ। চোখে ফুটে উঠেছে রাগের তেজ। কিছুক্ষণ মৌনতা থেকে ফের মুসা গানের সুরে বলে উঠল, আমার জাঙ্গিয়ার কালার ছিল ব্রাউন। স্ফুলিঙ্গের মতো ফুঁসে উঠে তারিফ বলল, আল্লাহর গজব পড়বে তুই যা শুরু করেছিস। মুসা ফিক করে হেসে বলল, হাউন আঙ্কেল। হাতের কাছে থাকা মগ নিয়ে মুসার দিকে ছুঁড়ে মারতেই মুসা দুহাত উঁচিয়ে সমান তালে নাড়িয়ে বলল, মামা মামা উহুহু উহুহু। বিছানার মাঝ বরাবর গালে হাত দিয়ে বসে সোফিয়া ভাবছে, সবাই বিয়ে করছে, প্রেম করছে, বাচ্চার বাপ মা হচ্ছে, ডিভোর্স, পরকীয়াও চলছে। শুধু আমি আবিয়াত্তা রাত বিরাতে শুয়ে শুয়ে চিন্তায় তলিয়ে যাই যে কিভাবে খাওয়া কমাবো, কিভাবে নিজেকে ফিট রাখব। কথার কথা যদি চিকনা হয়ে যাই, বাইরে কিভাবে বের হব, সবাই তো চিল্লায় বলবে, আফা সামলায় চলেন বাতাসে উড়ে যাবেন, আফা বাসায় কি ভাত দেয় না। মোট কথা হলো চিকনা হলে লাল নীল শাড়িও পরতে পারব না, সোজা হারপিকের সাথে তুলনা করে চিল্লাবে। ও আল্লাহ, ধুর যেমন আছি তেমনই থাকব। বিয়া তো করছি না, তাই ওসব ভাবার দরকারও নাই। সোফিয়া ভাবুক থেকে চিত হয়ে শুয়ে পড়ল, দুহাত দুদিকে মেলিয়ে বলল, কয়েকজনকে ফতাফত চর মারতে পারলে আজকের রাতে শান্তিমত ঘুমাতে পারতাম। কয়েকজনের মধ্যে কি আমিও আছি সোফিয়া? প্রশ্ন করতে করতে ঘরে ঢুকল তার মা তহমিনা। সোফিয়া বসে দাঁতে জিহ্বা কেটে বলল, ছিঃ মা, কি যে বলো না, তোমার জন্যই অপেক্ষা করছি। এখনই আসবে বলে এত দেরি করলে কেন? কাজ ছিল একটু। বসো, আর কি বলবা তাড়াতাড়ি বলো। তহমিনা বেগম বসলেন, হাফ ছেড়ে বাঁচার মতো শ্বাস টেনে বললেন, তুমি এসব কেন করছো মা? কি সব মা? তহমিনা বেগম হাসলেন, বললেন, মুগ্ধ কিন্তু সব বলেছে আমাকে যে তুমি এসব ইচ্ছে করেই করছো। সত্যি মা, সবটা ইচ্ছে করে নয়। আচ্ছা বাদ দিলাম ওসব, মেয়ে হয়ে তো জন্মেছ, বিয়ে তো করতেই হবে মা। মুগ্ধ ভাইয়ের জায়গায় অন্য কাউকে ইমাজিন করতেই গা শিউরে উঠে মা। মন একেবারেই মানতে চায় না। বাবাকে বলবো একবার? সোফিয়া তহমিনাকে জড়িয়ে ধরে বলল, না মা, প্লিজ বলিও না। আমি জানি মুগ্ধ ভাই নাকচ করে দিবে। আর তাছাড়া সবাই জানাজানি হয়ে গেলে আমার চলাফেরায় অস্বস্তি হবে মা। তাহলে কি রাজকুমারী হয়েই থাকবে? দেখি না, মনের মতো ছেলে পেলেই রাজি হব। তহমিনা মেয়েকে আগলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, বাবা কিন্তু ভীষণ রেগে আছে। যা করার তাড়াতাড়ি করিও মা। কেমন? ঠিক আছে মা। ঘুমোও, আসছি। শুভ রাত্রি। শুভ রাত্রি মা। তহমিনা বেগম চলে গেলেন। সোফিয়া দরজা লাগিয়ে দিল। ফোনটা হাতে নিয়ে বেকনিতে গিয়ে দাঁড়াল। গ্যালারিতে খুঁজে খুঁজে সেই পুরানো ছবি বের করে বৃদ্ধ আঙুল ছোয়াল তাতে। বিড়বিড় করে বলল, আপনার ছবি আমি আপনার থেকেও বেশি দেখি মুগ্ধ ভাই। কোকড়ানো চুল, লম্বা চওড়া শরীর। বয়স ঠিক কত তখন? অনার্সে ভর্তি হবেন কেবল। আর আমি 9-এ পড়ুয়া সোফিয়া। স্লিম মুখ, দাড়ি ও দাগের ছিটে ফোটা নেই, যদিও এখন খোঁচা খোঁচা দাড়ি। আচ্ছা, দু বাচ্চার বাপ হয়েও আজও এত সুন্দর কেন আপনি? নাকি ভালোবাসি বলে শুধু আমার চোখেই আপনি সুদর্শন পুরুষ? নাকি ডায়েট করে চলেন বলেই এত মুগ্ধতা ছেয়ে আছে আপনার চেহারায়? গাড়ির হর্নে ঘোর কাটে সোফিয়ার। মুগ্ধের গাড়ি গেট পেরিয়ে ঢুকল। সোফিয়া মুচকি হাসল, চেয়ে রইল অপলোক। সকাল 8টায় ক্যাম্পাসে বসে আছে সোফিয়া ও খেয়া। মূলত নোট নিতে এসেছে সোফিয়া, নোট অবশ্য তারিফই নিয়ে আসবে। কাল অবশ্য সোফিয়া সেজন্যই গিয়েছিল। সোফিয়া বসে বাদাম খাচ্ছে আর তারিফের কথা ভাবছে। ছেলেটা কি আদৌ আসবে? লজ্জা বলে তো কথা আছে। নাকি লজ্জার মাথা খেয়েই আসবে? লুঙ্গির কথাটা মাথায় আসতেই সোফিয়া ভিতরে ভিতরে হাসল। খেয়া কনুই দিয়ে গুতা দিলে সোফিয়া তার দিকে তাকাল। খেয়া আঙুল উঁচিয়ে বলল, মুসা আর তারিফ না? সোফিয়া চোখ ছোট করে তাকাল, কিছুক্ষণ পর বলল, মনে তো হচ্ছে, মাস্ক পরে আসছে কেন ছেলেটা? মনে মনে বলল, লজ্জার মাথাটা খেতে পারেনি তাহলে। ফের হাসল সোফিয়া। খেয়া বলল,
করোনার উপদ্রব বাড়ল নাকি? আসলে জিজ্ঞেস করে নিস। নিকটে আসতেই সোফিয়া বলে উঠল, মাস্ক পরে আসলি হঠাৎ? আর কি সে, লজ্জায়? কটাক্ষ করে কথাটি বলল মুসা। সোফিয়া ঠোঁট টিপে হাসে। খেয়া না বুঝে বলল, লজ্জা, কিসের লজ্জা? হারাম রাত থেকে তোকে এই শিখিয়ে পড়িয়ে আনলাম, কতবার নিষেধ করলাম মুখটা বন্ধ রাখবি, না পারলেও ভালো কথা বলবি, উল্টাপাল্টা কথা বলবি না। এতক্ষণ ধরে যে বুঝালাম কি সুন্দর ভালো মানুষের মতো কাল্লা হেলিয়ে সায় জানালো, আর এখন এসেই শুরু করছে। ইচ্ছে করছে কাল্লা। কি রে, কি ভাবছিস? খেয়া কি জিজ্ঞেস করল শুনলি না? মাস্ক খুলে দূরে ছুঁড়ে মারল তারিফ, বলে উঠল, শুরু তো তুই করলি, শেষটাও তুই কর। বলেই নোট খাতা এগিয়ে দিল তারিফ। সোফিয়া তারিফের দিকে তাকাল না, হাত বাড়িয়ে শুধু নিল। খেয়া মুসার দিকে ভুরু নাচিয়ে মৌনতায় ফের জানতে চাইলে তারিফ বলে উঠল, আমি আসছি, কাজ আছে গুরুত্বপূর্ণ। সোফিয়া তারিফের হাতের নোটের দিকে তাকাল, নিজের নোটের দিকে তাকিয়ে বলল, তোরটা কালো কাজল দিয়ে রাখে যাতে কারো নজর না লাগে। সোফিয়ার কথার মাঝেই মুসা উপরোক্ত কথাটি বলে দাঁত কেলিয়ে হাসল। তারিফ কটমট চোখে তাকাল। খেয়া অবুজের মতো তাকিয়েই রইল। সোফিয়ার বুঝতে বেশ সময় লাগল, যতক্ষণে বুঝতে পারল ততক্ষণে তারিফ হাঁটা ধরেছে। মুসা বলল, আবার লজ্জা পেল ছেলেটা? এত লজ্জা পলে হয় বল খেয়া, বাসরটায় শালার মাটি। সোফিয়া ঠোঁট টিপে হাসল। খেয়া কিছু বলার আগেই কানে আসল তারিফের চিৎকার। মুসার পাশ ফিরে তাকাতেই উৎকণ্ঠিত হয়ে বলল, এমা, তারিফ তো পড়ে গেছে। সোফিয়া উচ্চ স্বরে হেসে উঠে। মুসা পিছন ফিরে তাকাল, বিরক্ত হয়ে হাঁটতে হাঁটতে বলল, এই ছেলের নিশ্চয়ই শনির দশা হয়েছে, নাদান বাচ্চার সাথে বিবাহ সম্পূর্ণ করে দশা কাটাতে হবে। মাঠের মাঝ বরাবর হনহনিয়ে হাঁটার ফলে তারিফ পিছলে যায়, কেননা পানি জমে থাকায় জায়গাটায় শেওলা জমে পিচ্ছিল হয়েছিল। হয়তো রাগের মাথায় তারিফ খেয়াল করেনি। আশেপাশের কিছু ছেলেমেয়ে দাঁত বের করে হাসছে। তারিফ উঠে দাঁড়াল, গায়ের কাদা মুছতে মুছতে বলল, দাঁত যথেষ্ট পরিষ্কার আছে, দয়া করে আর হেসে হেসে দেখাবেন না। সবাই দাঁত ঢেকে ঠোঁট টিপে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তারিফ মুসার দিকে তাকিয়ে বলল, সোফিয়া কি দেখেছে? মুসা গুরুত্ব দিয়ে বলল, গিয়ে শুনে আসব। তারিফ সোফিয়াদের দিকে একবার তাকাল, ফের মুসার দিকে তাকিয়ে বলল, থাক, দরকার নেই। বলেই পা বাড়িয়ে দিতেই ফের ধপাস করে পড়ে গেল তারিফ। মুসা হাসতে গিয়েও হাসল না। বাকিরা হাসতে হাসতে দম ফাটিয়ে ফেলার উপক্রম। মুসা মিছে মিছে রাগ করে এক পা এগিয়ে আসতেই সেও ধপাস। এরই মধ্যে সোফিয়া ও খেয়া এগিয়ে আসে। খেয়া বেসুরে গলায় বলে উঠল, বন্ধু ছলাৎ ছলাৎ পড়ে রে, মান সম্মান গেল রে, বন্ধু ছলাৎ ছলাৎ। বেলা তখন ঘড়ির কাঁটায় 11টা। গরমের মধ্যে দমকা হাওয়ার স্পর্শে সোফিয়ার ভালোই লাগছে। সব পাট চুকিয়ে তবেই ঘরে ফিরল সোফিয়া। তারিফ ও মুসার কথা ভাবছে আর হাসছে সে। ভিতরে ঢুকে এই অসময়ে বাবাকে দেখে সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে এগিয়ে আসে। বলল, বাবা, তুমি এই সময়ে? তোমার শরীর ঠিক আছে তো? তহমিনা বেগম উঠে দাঁড়ালেন। কিছু বলার আগেই সাফায়েত উল্লাহ দাঁড়িয়ে এই মেয়ের গালে চড় বসিয়ে দিলেন। তহমিনা এগিয়ে এসে মেয়ের বাহু ধরে বললেন, কি করছো কি? সাফায়েত উল্লাহ আঙুল উঁচিয়ে রাগান্বিত গলায় বলে উঠলেন, এই জন্য তোমার মেয়ে বিয়ে করতে চায় না? এত ভালো ভালো পাত্র হাতছাড়া করার এই কারণ তাহলে? বেয়াদব মেয়ে জন্ম দিয়েছি, মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল আমার। বাবা! চুপ কর সোফিয়া। তহমিনা, তোমার মেয়েকে বলো কে সেই ছেলে। তার সাথেই আমি তার বিবাহ দিব। রমিছা ও তার ছেলে রুহান দৌড়ে এসে দাঁড়াল। রমিছা বলে উঠল, কি হয়েছে ভাইজান? তহমিনা তড়িঘড়ি করে সাফায়েতের হাত ধরে বলল, এবার চুপ করো। আমার মেয়েটার উপর দয়া করো। সত্য মিথ্যা যাচাই না করে এমনটা আর বলিও না। পাঁচকান হলে আমাদের মেয়েটার কি হবে, একবার চিন্তা করো। কি অকাম করেছে ভাবি, যা বলতে ভয় পাচ্ছেন। কথা কিন্তু চাপা থাকে না। চুপ করো রমিছা।
না জেনে কিছু বলতে আসবা না। মা, আপুকে কোন কটাক্ষ করে কথা বলবে না। কি হয়েছে বড় বাবা? সাফায়েত উল্লাহ গা ছেড়ে দিয়ে বসে পড়লেন। কপালে হাত ঠেকিয়ে কাদো গলায় বললেন, সব শেষ, এই মেয়ে আমার সব শেষ করে দিল। সোফিয়া গালে আসা চোখের পানি মুছে নিয়ে ভয়ে ভয়ে বলল, মা, কি হয়েছে? কি করেছি একটু বলবে? বাজখাই গলায় চেঁচিয়ে উঠে সাফায়েত বলে উঠলেন, তহমিনা, এরকম নির্লজ্জ মেয়েকে আমার সামনে থেকে চলে যেতে বলো, না হলে আমি কিন্তু ও গলা টিপে মেরে ফেলব। বাবা! ওমন পাপ মুখে বাবা বলে ডাকবি না আমায়। থমকালো সোফিয়া, আজ জীবনের প্রথম বাবার এমন রূপ সামনে এলো। কিন্তু মাথায় আসছে সে আসলে করেছেটা কি। অসহায় চোখে মায়ের দিকে তাকালো। তহমিনা বেগম ও অসহায় চোখে তাকিয়ে রইল। রুহান, কলেজ পড়ুয়া। সে দাঁতে নখ কাটছে আর চিন্তা করছে কাহিনী আসলে কি। রমিছা বেগম নেগেটিভ ভেবে তো মজাই পাচ্ছে, এতদিনের আশায় তো তিনি ছিলেন। নিশ্চয় এই মেয়ের মধ্যে ঘোরপেচ আছে। তা না হলে বিয়ে করতে কি সমস্যা? মায়ের মুখে সব শুনে হতভম্ব সোফিয়া। গাইনি ডাক্তারের কাছে সে তো মেঘাকে নিয়ে গিয়েছিল। বিয়াত্তা বয়ফ্রেন্ডের সাথে অকাম করে সে তো গিয়েছিল অ্যাবর্শন করাতে। সে তো মাত্র সাথে গিয়েছিল। বাবার কোন কলিগ ভিডিও করে পাঠালো যখন মেঘা ভিতরে ছিল। নিশ্চয় রিসিপশনে সব শুনে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বাবাও তাই বিশ্বাস পারল। এই বিশ্বাস ছিল আমার উপর। বাবাকে বোঝাতে গেলেও তো কথায় বলতে দিবে না। এখন আমি না হওয়া বাচ্চার বাপকে কোথায় পাব? আর শালি মেঘা আর কাউকে পেল না, আমাকেই জোর করে নিয়ে গেল। ইসহ খেয়াটা থাকলে তখন ভালো হতো। তহমিনা খাবারের থালা নিয়ে ঢুকল। ছোট হাতে করে পানির মগ নিয়ে ঢুকল আয়েশা। খাবারের প্লেট নিঃশব্দে রাখলেন তহমিনা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই সোফিয়া চশমা ঠেলে নাককুচকে পিছন ফিরে তাকাল। মায়ের কোমর জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে। আয়েশা ঠোঁট উল্টে কাঁদতেই সোফিয়া থামল। আয়েশা বুকে টেনে নিয়ে মগ রেখে দিল। খেয়ে নাও সোফিয়া। মা, তুমিও কি এসব বিশ্বাস করেছ? তহমিনা মুচকি হেসে খাবারের থালা হাতে নিয়ে ভাত মেখে নিলেন। বললেন, যে মেয়ে মুগ্ধের মুগ্ধতায় অন্ধ সে মেয়ে আবার অন্য কাউকে ভালোবাসবে কি করে? আর মুগ্ধের উপরও বিশ্বাস আছে সুযোগে সে সৎ ব্যবহার করবে না। তোমার বাবার হয়তো কোথাও ভুল হচ্ছে। পুরোপুরি ভুল মা। গাইনি ডাক্তারের কাছে গিয়েছিলাম ঠিকই, সেটা মেঘা আছে না, ওর জন্য মা। ঠিক আছে মা, আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো। কিন্তু বিয়ের ব্যাপারটায় তোমার বাবা এবার আর থামবে না, না আমি পারবো আটকাতে। এখন তুমি বলো কি করবে? সোফিয়া ফের কান্নায় ভেঙ্গে পড়ে চশমা খুলে চোখের পানি মুছে নিল। বলে উঠল, মুগ্ধ ভাইকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না মা। মুগ্ধকে কি বলবো একবার তুমি তাকে ভালোবাসো? না মা, বাদ দাও। এতদিন যখন সহ্য করে এসেছি, এখনো পারব, ভবিষ্যতেও পারব। তোমরা ছেলে দেখো, আমি রাজি। তহমিনা তপ্ত শ্বাস টানল। বলল, খেয়ে নাও। আমার উপর দয়া করো মা। খাবো না মা, প্লিজ প্লিজ, একা থাকতে দাও। তহমিনা বেগম আর কিছু বললেন না। সোফিয়ার বুক থেকে আয়েশাকে নিয়ে বলল, রেখে গেলাম। খিদা লাগলে খাইও। সোফিয়া আর কথা বলল না। চুপচাপ বসে কাঁদতে লাগল নিঃশব্দে। আয়েশা অপলক চেয়ে আছে সোফিয়ার দিকে। তহমিনা এক পলক দেখল, মন খারাপ করে রুম থেকে বের হয়ে গেল। যে পুরুষ দেখতে সুন্দর সে কখনো কাজের হয় না বলেই মুসাফের ফোন টেপায় মন দিল। তারিফ ভুরু কুচকে তাকিয়ে আছে। অনেকক্ষণ থেকে মুসা একা একা যা নয় তাই বলে যাচ্ছে। তারিফ ভাবল, নিশ্চয় আমার মুখ থেকে কথা বের করার ধান্দা, তারপর একের পর এক একটা কথার বান ছুড়বে। যা এসে লাগবে আমার ইগোতে। না থাক, চুপ থাকায় ভালো ভেবেই মনে মনে হাসল তারিফ। চোখ রাখল বইয়ের পাতায়, কিন্তু কান রাখল মুসার দিকে। মুসা আর চোখে তাকালো, মনে মনে বলল, কথা বলছে না কেন? বোবায় ধরল নাকি?
দাঁড়া বলেই গান ধরল মুসা, বন্ধু আমার রসিয়া, ধপাস করি পড়িয়া, কোমরের 12টা বাজাইছে। আহা বন্ধু আমার রসিয়া, ধপাস করি পড়িয়া, কোমরের 12টা বাজাইছে। সাথে আমারেও ব্যাককল বানাইছে। টান দিয়ে তারিফের দিকে তাকালো মুসা। তারিফ শান্ত চোখে তাকিয়ে আছে। মুসা মুচকি হেসে বলল, কি দেখছিস? দেখছি না, ভাবছি। কি ভাবছিস? তোর গানের গলা মারাত্মক, টিভিতে চান্স পাওয়ার মতো। মুসা উল্লাসিত হয়ে গেল। উৎকণ্ঠা গোপন রেখে বলল, আমি কি সত্যি ভালো গান করি? তারিফ বইয়ে মন দিয়ে বলল, না, টিভিতে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম আর কি। হালকা অপমানে মুসার উচ্ছ্বসিত চেহারায় নিমিষেই বিষাদের রূপ নেয়। তারিফ ফিক করে হাসল। মুসা দাঁতে দাঁত চিবিয়ে কিছু ভাবল, ফের বলে উঠল, মামা একটা বিষয় খেয়াল করেছিস? তারিফ এক পলক দেখে বলল, কি বলবি বল। সোফিয়া মামি তখন কি সুন্দর করে তোর দিকে হাত বাড়িয়ে দিল, আমাকেও তো দিতে পারত, বল। আমার মনে হয় সোফিয়া মামিও তোকে ভালোবাসে। বলেই ভ্রু উঁচিয়ে তাকালো মুসা। এতক্ষণে তারিফ সোফিয়ার কল্পনায়। ঠোঁট টিপে হেসে মুসা বলল, কিছু ভাবছিস মামা? তারিফ কল্পনায় থেকেই বলল, হ্যাঁ, সোফিয়া আমার বউ হবে। অনেক ভালোবাসবো ওকে আমি ওকে আমার মনের আয়নাঘরে বন্দি করে রাখব। ঠোঁট উল্টে মুসা ভুরু উচালো, বলল, সোফিয়া তখন কি গান গাইবে জানিস? কি গান? তারিফ ঘর বানাইলা কি দিয়া, জানলা দরজা কিছু নাই, তারিফ ঘর বানাইলা কি দিয়া। বলেই বিড়বিড় করে বলল, শালা প্রেমেই করতে পারল না, বিয়ে করে বউ নিয়ে শুয়ে আছে। বেককল, তুই বিড়বিড় করে কি বললি? চিন টপাক ডুম ডুম। মফিজ্জা, রাবিশ কথা বলবি না। দূর হও চোখের সামন থেকে। বিদায় হহ। উচিত কথার ভাত নাই। সমস্যা নাই, আমি 3 বেলা বিরিয়ানি খাব। তুই থামবি মফিজ। বেঈমান রংপুরিয়ান। শালা তোর। বলেই নামতেই মুসা বাইরের দিকে পা বাড়িয়ে দিতে দিতে বলল, ওই মামা না প্লিজ। রাত 9টা, সবে ফিরছে মুগ্ধ। ভিতরে ঢুকে নিজের রুমের দিকে পা বাড়িয়ে দিতেই রমিছা কোথা থেকে উড়ে এসে মুগ্ধের সামনে এসে বলে উঠল, জানো মুগ্ধ, সোফিয়া। মুগ্ধ হাত উঁচিয়ে বলল, আমি অনেক ক্লান্ত, এক কাজ করুন, বিরিয়ানি নিয়ে আমার রুমে আসুন, ফাঁকে আমিও ফ্রেশ হয়ে নেই। তারপর মজা করে খাবো আর আপনার মজার কথা শুনব। কেমন মামি? বলেই মুগ্ধ পাশ কাটিয়ে চলে যায়। রমিছা বেগম ঠোঁট বাঁকিয়ে নিজের রুমের দিকে চলে গেল। মুগ্ধ রুমে ঢুকতেই আয়েশা উঠে বসল। মুগ্ধ কাঁধের ব্যাগ রেখে ঘড়ি খুলতে খুলতে বলল, ঘুমাওনি? আয়েশা থম মেরে তাকিয়ে আছে। মুগ্ধ পাশে বসে বলল, কি হয়েছে মামুনির, কেউ বকেছে? হুমম, খুব বকেছে, বড় নানু আছে না, সোপিয়া মাকে খুব বকেছে। দুভ্রু গুটিয়ে মুগ্ধ বলল, কেন, তোর সোফিয়া মা আবার কি করল? বলেই মনে মনে বলল, নিশ্চয় মামি মামাকে সব বলেছে। আল্লাহ জানে মেয়েটা কি করছে এখন। সে তো বুঝি না, তবে মা যে তোমাকে ভালোবাতে সেটা বুঝেছি। নানিমাকে বলতেছিল, মা নাকি তোমাকে ভালোবাদে। নানিমা তো তোমাকে বলতে চায়, মা তো দেয় না। বাবা ও বাবা। মেয়ের মুখে এসব শুনে থমকে চুপ করে আছে মুগ্ধ। মৃধাকে যখন বিয়ে করে আনল, তার কয়েকদিন পর মুগ্ধ বুঝতে পারে সোফিয়া তাকে ভালোবাসে। পাশাপাশি মৃধাও আন্দাজ করে তাকে বলেওছিল। সোফিয়ার সাথে তো তার লাগামহীন সম্পর্ক। সেই ছোট থেকেই সোফিয়াকে জ্বালাত মুগ্ধ। মুখে যা আসত তাই নিয়ে ঝগড়া করত তারা। এখনও বা কম কিসে? মৃধার সামনে এসব করলে সে নেগেটিভ ভাবতেই পারে, আর যদি ভুল বুঝে চলে যায়, আর আমাদের সুখ দেখে সোফিয়া যদি প্রতিনিয়ত কষ্ট পায়, তখন? ঠিক এই দুটো কারণেই মুগ্ধ মৃধাকে নিয়ে আলাদা থাকা শুরু করে। ভাগ্যের নির্মম পরিহাস, সোফিয়া নয়, তাদের সুখ স্বয়ং আল্লাহ সহ্য করতে না পেরে মৃধাকে কেড়ে নিল। আয়েশা বাবার সারা শব্দ না পেয়ে বাহু ঝাঁকিয়ে বলে উঠল, ও বাবা, কি ভাবছ? উহম, না মা, কিছু না। খেয়েছ? হুম,
সোফিয়া মা তো খায়নি বাবা, বলেই মন খারাপ করে বসল আয়েশা। সেই সময়ে তহমিনা বেগম ঢুকলেন। হাতের প্লেট টেবিলে রেখে বললেন, তোমার রুটি ভাজি আর দুধ। মুগ্ধ উঠে দাঁড়াল, বলল, সোফিয়ার কি হয়েছে? তপ্ত শ্বাস টানলেন তহমিনা, বললেন, ওর বান্ধবী মেঘা পরিবারের অমতে বিয়ে করেছে। বাবু কনসিভ হওয়ায় অ্যাবর্শন করাতে গিয়ে তোমার মামার কোন কলিগ দেখে ভিডিও করে। তোমার মামা কে ভিডিও দেখিয়ে ভুলভাল বুঝায়। তোমার মামাও চেতে উঠে বাসায় চলে এসে মেয়েটাকে যা নয় তাই বলেছে। এখন বুঝাচ্ছি কিন্তু মানতে চাচ্ছে না। সোফিয়াও না খেয়ে কেঁদেই যাচ্ছে। ওহহ, খেয়ে নিও, আসছি। ঠিক আছে মামি, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। তহমিনা বেগম কিছু বললেন না। মলিন মুচকি হেসে চলে গেলেন। মুগ্ধ শার্টের বোতাম খুলতে খুলতে ভাবল, ভেবেছিলাম তোর আবেগ ছিলাম আমি, এখন দেখছি না, সত্যি ভালোবেসেছিলি, যা আজও অক্ষত। বাট আমি তোর এই ভালোবাসার দাম দিতে পারব না রে সোফিয়া। আমি এই জীবনে আর কাউকে জোড়াতে পারব না। আমার সবটা জুড়ে যে শুধু মৃধা। তোকে আমি শুধু বোন ভাবি, ভালো একটা বন্ধু। তাই তো সবসময় মজার ছলে কত কথা বলে খেপাই। আচ্ছা তুই কি মাইন্ড করিস নাকি কষ্ট পাস? না, তোর সাথে সরাসরি কথা বলতে হবে, বুঝাতে হবে আমার অপেক্ষায় থাকাটা তোর নির্ঘাত ভুল। হ্যাঁ, অনেক বড় ভুল করছিস সোফিয়া। কোন রকমটি শার্ট পরেই বের হল মুগ্ধ। আয়েশার মলিন মুখে হাসি ফুটল। ভাবল বাবা সোফিয়ার কাছে যাচ্ছে। মুগ্ধের সামনে পড়ল সাফায়েতুল্লাহ। তিনি মুগ্ধকে দেখেই বললেন, তোমার কাছেই যাচ্ছিলাম, এসো বসো, কথা আছে। তৎক্ষণাৎ কিছু একটা ভেবে মুগ্ধ বলল, সময় নেই মামা, আমি সোফিয়ার রুমে যাব। সাফায়েত দাঁড়ালেন, বললেন, এত রাতে? ওর রুমে ঘুমাবো। ভুরু কুচকে তিনি বললেন, মানে কি বলতে চাও? ঘুমাবো কেন, ঘুমাইলে কি সমস্যা? থাকতেই পারি ভাই বোন একসাথে। বাজে কথা বলবে না মুগ্ধ, আমার মেয়ে যথেষ্ট বড়। আর তুমি যে বিবাহিত ভুলে যেও না। আমি বিবাহিত সেটা বড় কথা নয় মামা, সোফিয়া যথেষ্ট বড়, এটা বড় বিষয়। কি বলতে চাও? সত্য মিথ্যা যাচাই না করে সোফিয়াকে দোষারোপ করা ঠিক হয়নি আপনার মামা। তোমার থেকে এসবও শিখতে হবে আমায়। একে একে সবাই বেরিয়ে আসলেন। বেরিয়ে আসলো সোফিয়া। সে চশমা ঠেলে নাককুচকে জিজ্ঞেস করল, তোমরা আবার এত রাতে কি শুরু করলে? তুই চুপ থাক, শুনুন মামা, সোফিয়া ওর বান্ধবীর সমস্যা হওয়ায় ডাক্তারের কাছে গিয়েছিল। আমি ভিডিওতে স্পষ্ট দেখেছি সোফিয়াকে। আমার চোখ ভুল দেখতে পারে না। আরে ওর বান্ধবীও ছিল মামা। সব দেখা সব সময় সত্যি নাও হতে পারে মামা। ভিডিওর শেষ পর্যন্ত আমি শুধু সোফিয়াকে দেখেছি। মুগ্ধ, তুমি অযথা তর্ক করতে এসো না। তোমরা থামবে? হ্যাঁ, আমিই গিয়েছিলাম আমারই সমস্যা সমাধানে। আর বাবা যাকে নিয়ে আসার কথা বলছো সে নেই, সে আমাকে বিয়ে করবে না। এখন তুমি যার সাথেই বিয়ে দিবে আমি রাজি। সোফিয়া বলেই পিছন ফিরে পা বাড়িয়ে দিতেই মুগ্ধ বলে উঠল, দাঁড়া। সোফিয়া দাঁড়াল। মুগ্ধ এসে হাত ধরে বলল, চল। সোফিয়া সবার দিকে তাকিয়ে বলল, কোথায়? তোর রুমে, তোর সাথে ঘুমাবো। দেখি মামা কি করেন। নিজের চোখেই তো দেখছেন। সাফায়েত উল্লাস চেঁচিয়ে উঠে বললেন, বেশি বেশি করছো মুগ্ধ। যদিও তোমার উপর আমার বিশ্বাস আছে, কিন্তু সমাজ বলে একটা কথা আছে। সমাজ ধুয়ে পানি খান মামা। বলেই সোফিয়াকে টেনে নিয়ে গেল মুগ্ধ। উপস্থিত সবাই বাকরুদ্ধ। সাফায়েত উল্লাহ ফোপাতে লাগল। তহমিনা অসহায় চোখে তাকালো আয়েশার দিকে। রমিছা তো মহা খুশি, কাল সমালোচনা করার দারুণ একটা ক্লু পেল। রুহান ও তার বাবা এগিয়ে গেলেন সোফিয়ার রুমের দিকে। সোফিয়া তাড়াহুড়ো করে হাত ছাড়ার চেষ্টা করছেই তো করছে। এদিকে মুগ্ধ দরজা লাগিয়ে দিয়ে এক ঝটকায় সোফিয়াকে কাছে টানতেই চশমা পড়ে যায়। সোফিয়া আতকে উঠে বলল, আমার চশমা। মুগ্ধ সোফিয়াকে বাহুর সমষ্টিতে নিয়ে বলল, রাখো তোর চশমা। চশমা ছাড়া রাতে আমি কম দেখি মুগ্ধ ভাই।
মুগ্ধ সোফিয়াকে সামনে নিয়ে এক হাতে কোমর জড়িয়ে ধরে বলল, চশমা ছাড়া কিছুই দেখিস না, তাহলে বাসর করবি কি করে? তোর জামাইয়ের কপাল পুড়ল রে। সোফিয়া কিঞ্চিত রেগে গিয়ে বলে, চশমা ছাড়া সব আবছা লাগছে আমার, আর আপনি আছেন বাসর নিয়ে। মুগ্ধ বোকা হয়ে যায়, ওকে ছেড়ে দিয়ে চশমা তুলে সোফিয়ার হাতে দেয়। সোফিয়া চশমা হাতে নিয়ে লাগিয়ে বলল, এমন করার কি দরকার বলুন তো? আপনি চলে যান দয়া করে। মুগ্ধ কোমরে হাত রেখে দাঁড়িয়ে পড়ল। সোফিয়া চশমা ঠেলে নাক কুঁচকে বলল, কি হলো, দাঁড়িয়ে রইলেন যে? তো কি শুইতে বলছিস? রাবিশ কথা বলবেন না। তুই কি চশমা পরেই বাসর করবি? সোফিয়া অবাক হয়ে যায়, বলল, কি আশ্চর্য মুগ্ধ ভাই, হঠাৎ আপনি বাসর নিয়ে পড়লেন কেন? তাছাড়া চশমা পরে বাসর করলে কি এমন ক্ষতি হবে? চশমার নিচে তো আর আহামরি কিছু থাকবে না, যে না ছুতে পারলে জীবনে সার্থক হবে না। মুগ্ধ ঘাড় চুলকালো, সামনে হাঁটতে হাঁটতে বলল, না মানে চশমা পরে বাসর করলে তোর জামাইয়ের মিয়া খলিফার কথা মনে পড়ে যাবে। আর তখন? দয়া করে চুপ থাকুন, আর না পারলে বের হয়ে যান আমার রুম থেকে। তুই কি আমাকে এখনো ভালোবাসিস? থমকে গেল সোফিয়া। মুহূর্তেই শরীরে স্নায়ুযুদ্ধ অবিরাম। কথার বান গলায় আসলেও মুখে আসল না। কেমন দলা পাকিয়ে আসল। শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিরশির করে উঠল মুগ্ধের বলা কথাখানা। চঞ্চলতা মুখখানায় নেমে আসল লজ্জা ও অস্বস্তিকর ছাপ। মুগ্ধ এখনো অপলক তাকিয়ে আছে, সোফিয়া পড়ল দুটানায়। সরে যাবে, নাকি মুগ্ধকে বেরিয়ে যেতে বলবে? কিন্তু মুগ্ধ তো কাছে এগোচ্ছে, হঠাৎ মুগ্ধ কাছে আসাতেই সোফিয়া চমকে উঠে। সে ভাবল, মুগ্ধ ভাই কাছে এলে এবার কিন্তু অনর্থক হয়ে যাবে। নিজেকে আর সামাল দিতে পারব না, আমি এবার সত্যি চুমুটুমু বসিয়ে দেব এই বিয়াত্তা লোকের গালে। অন্তহীন নীল দিগন্ত পেরিয়ে সাদা মেঘ অতিক্রম করে সূর্য জানান দিচ্ছে সকাল হতে যাচ্ছে। মণিমুগ্ধকর সকালের নরম অনুভূতির প্রকাশে প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া অমলিন। কিচিরমিচির পাখির ডাকে মুগ্ধের ঘুম হালকা হল। জানালা ভেদ করে উদয়ন সূর্যের রশ্মিতে চোখে এসে লাগছে। ভোরের ঠান্ডায় জবুথবু হয়ে কম্বল মুড়িয়ে শুয়েছিল মুগ্ধ। এখন আধো আধো ভ্যাপসা গরম এসে কম্বল গা থেকে ছুঁড়ে মারল। বালিশ জড়িয়ে ধরার তাগিদে দুহাত মাথার কাছে রাখতেই ঠান্ডা কিছু অনুভব করল সারা শরীরে। সে পিটপিট চোখে তাকালো, সহসাই চমকে উঠে বসল। চোখ ডলে সামনে তাকাতেই মেজাজ বিগড়ে যায়। সামনে দেয়ালে ঝুলছে সোফিয়ার হাসিমাখা ছবির ফ্রেম। আর নিজে শুয়েছিল মেঝেতে। তড়িৎ গতিতে ঘাড় বাঁকা করে পাশে তাকালো। সোফিয়া আরামসে বিছানায় ঘুমাচ্ছে, ফ্যানটাও বন্ধ এসিও। মুগ্ধ দাঁত কিরমির করে দাঁড়িয়ে পড়ল। পা বাড়িয়ে দিয়ে ফ্যানের সুইচ দিয়ে এসির রিমোট হাতে নিল। পরক্ষণে ছুঁড়ে মেরে কোমরে হাত গুজে দাঁড়িয়ে চোখ রাখল সোফিয়ার ঘুমন্ত মুখের দিকে। কাল রাতে মুগ্ধ যখন কাছে আসে, সোফিয়া ছটপট করে বলল, লুডু খেলবেন? মুগ্ধ ভাবল লুডু খেলার মাঝে সোফিয়াকে সে সব খুলে বলবে। আর নয় এমন, এবার সে সিরিয়াস হবে সোফিয়ার প্রতি। কিন্তু সেগুড়ে বালি, লুডু খেলতে গিয়ে মুগ্ধ পুনরায় হাসি ঠাড্ডায় মেতে উঠে সোফিয়ার সাথে। কখন যে ঘুমিয়ে পড়েছে সেও নিজে জানে না। সোফিয়া ঠান্ডায় জবুথবু হচ্ছে, আর বকবক করছে মিনমিন করে। বারবার মাকে উদ্দেশ্য করে বলছে এসি বন্ধ করতে, না হয় কম্বল দিতে। কিছুক্ষণ পর সোফিয়া রেগে উঠে বসল। দরজার দিকে তাকিয়ে ডাকতে লাগল তহমিনা বেগমকে। নীরস গলায় মুগ্ধ বলে উঠল, বাসায় কেউ নেই। সোফিয়া হাই দিতে দিতে বলল, সাত সকালবেলা কার আবার চল্লিশা খেতে গেল? বলেই পাশ ফিরে তাকাতেই ঘুম উড়ে যায় সোফিয়ার। তড়িঘড়ি করে ওড়না নিয়ে চশমা পরে নিল। চশমা ঠেলে বলল, আপনি আমার রুমে কি করছেন? রাতে কি এখানেই ছিলেন? মুগ্ধ তিরস্কার সুরে বলল, না, আমি তো চাঁদের দেশের পরিদের সাথে ছিলাম। মাত্র ওরা এসে রেখে গেল। উচ্ছ্বসিত হয়ে সোফিয়া চশমা ঠেলে নাক কুঁচকে বলল, সত্যি? কিসে করে রেখে গেল? নিশ্চয় ওদের পাখনাতে ভর করে এসেছেন। মুগ্ধ এগিয়ে গেল,
বালিশ নিয়ে সোফিয়ার মাথায় মারতেই সোফিয়া চেঁচিয়ে উঠে দাঁড়াল, বলল, খবরদার, না বলছি, ভুলেও এমনটা করবেন না। এমন ভাব করছিস, মনে হয় আস্ত একটা হাতি তুলে মারতে এসেছি। বালিশটা কি মুভির মনে করছেন, যে মারামারি করতে গিয়ে তুলা বের হবে আর সাইডে লালা লালা লিরিক্স বাজবে? এটা মায়ের হাতে বানানো বালিশ, এক মায়েরই অজ্ঞান। ফালতু লজিক। আমি কি নায়ক, না তুই নায়িকা, যে তুলা বের হবে আর আমরা রোমান্টিকতায় নাচব? সকাল সকাল জ্ঞান না দিয়ে খাইতে দিন। যান নাস্তা নিয়ে আসুন। তোর বাপের চাকর না আমি, বুঝলি? হ্যাঁ বুঝলাম, আমার চাকর তো যান দয়া করুন আর খাবার আনুন। তার কাটা বলেই মুগ্ধটি শার্ট হাতে নিয়ে পড়তে পড়তে দরজা খুলে চলে যায়। সোফিয়া ফিক করে হেসে উঠে। বিকালের শেষ ভাগে আয়েশা জোরে জোরে কাঁদতে কাঁদতে দৌড়ে আসার সময় রুহানের সামনে পড়ল। রুহান কোলে তুলে নিয়ে বলল, কি হয়েছে আয়েশা, কাঁদছ কেন? কান্না অবস্থায় থেমে থেমে বলল, তোমাকে বলা যাবে না মামা। কেন বলা যাবে না গো, আমি কি পর কেউ? না না, মেয়েলি থমত্তা, সমস্যা বলে কথা আছে না। তোমাকে কি আর তা বলা দায়, বলো? রুহান অবাক হল, ঠোঁট উল্টে ভাবুক থেকে বলল, তাই তো তা কাকে বলা যাবে? তুমি এতটু তষ্ট করে সোফিয়া মায়ের কাছে নিয়ে যাবে মামা? হ্যাঁ পারি তো, বিনিময়ে কি পাবো আমি? বলা শেষ না করতেই আয়েশা টপাটপ রুহানের গালে চুমু দিল কয়েকটা। রুহান ও আয়েশার গালে চুমু দিয়ে সোফিয়ার রুমে রেখে চলে আসে। সোফিয়া আয়েশাকে কাছে টেনে নিয়ে বলল, কি হয়েছে? আমি না বেলকনি খেলতিলাম, পাশের বেকলনি থেকে একটা ধলা বিলাই বলে, ওহ কি জিনি তো মাইলি, বড় হলে করা মাল হবে। এসব পচা কথা তাই না সোফিয়া মা? হ্যাঁ তো, পচা কথা। এর একটা তো বিহেদ করতেই হবে। ঠিক আছো, তোমার বাবাকে বলে বিষয়টা সমাধানে করব কেমন? বাবাকে বলবে? আমার তো লজ্জা করবে সোফিয়া মা। ওলে বাবা লে। আচ্ছা আমিই দেখে নিব ওই ধলা বিলাইকে। কেমন? ঠিক আছে সোফিয়া মা। বলেই কয়েকটা চুমু দিল সোফিয়ার গালে। সোফিয়া মুচকি হেসে কপালে চুমু দিয়ে বুকে টেনে নিল। গোধূলির আলোমাখা আকাশপটের নিচে নানান গাছের সমারোহ। দেখলে মনে হবে কোন এক বাগান বিলাসে ঢুকে পড়েছি। সবজে সবুজে নিজেকে মনে হয় প্রাণবন্ত। এমন সতেজ নির্মল বাতাসে উড়ে যেতে ইচ্ছে করছে মেঘপুঞ্জে। ইচ্ছে করছে সেথায় গিয়ে রাজ্য গড়ি। আর না ফিরি এমন কোলাহলের রংপুর শহরে। কোকিয়া বিশ্ববিদ্যালয়ের দুদিকে সবুজে ঘেরা পিচতলা রাস্তায় হাঁটছে তারিফ ও মুসা। তারিফের হাতে বাদামের ঠোঙ্গা। গল্প করছে আর ফোন টিপছে মুসা। বাদাম চিবুতে চিবুতে মুসা বলল, সোফিয়া মামিকে কল দিলাম, ধরছে না তো মামা। আরেকবার লাগা। মুসা ভ্রু কুচকে বলল, কি লাগাবো, কোথায় লাগাবো? থমথমে মুখ করে তাকালো তারিফ। মুসা মুচকি হেসে বলল, লাগানু তো, ধরিল না ক্যানবা। চোখ গরম করে তাকাতেই মুসা গাছাড়া ভাব নিয়ে বলল, খেয়াকেটাকে টেক্সট দিলাম, শালি সিন করে রাখছে। বাদ দে, চল হোস্টেলে ফিরে যাই। মনটা কেমন কেমন করছে। প্রেমের লক্ষণ? মোটামুটি। নিশ্চয়ই 3 তলার মেয়েটা? ওরে প্রাণপ্রিয়া, দেখ রে দেখ চাহিয়া। মনটা আমার ছটপট করে তোর লাগিয়া। কেমন গাইলাম মামা? নাইছো এন্ড অ্যাট্রাকটিভ। অপমানস করলি মামা। সিনিয়র বউয়ের ভাতার। মুসা কিছু বলার আগেই ফোন বেজে ওঠে। চোখ টান টান করে তাকিয়ে মুসা বলল, খেয়া ঘাটের মা সরি মাঝি কল দিছে। কিরে ম্যাগি নুডলস টেক্সট সিন করে রিপ্লাই দিলি না ক্যা? বাথরুমে ছিলাম দোস্ত, কিছু বলবি? নারে এখন আর মুড নাই। পরে ব্যাক করছি। কেটে দিয়ে মুসা বিড়বিড় করে বলল, শালা সামান্য গুয়ের কাছে হেরে গেলাম। তারিফ চরসূচক শব্দে রাগান্বিত চোখে তাকাল। ফোন পকেটে রাখতে রাখতে সব কয়টা দাঁত বের করে হাসল মুসা। সন্ধ্যার পর মুগ্ধের রুমে এসে সোফিয়া সোজা বেকনিতে গেল। সাথে ছিল আয়েশা। সোফিয়া চশমা ঠেলে নাককুচকে তাকালো পাশের বেকনিতে। ফর্সা সুন্দর একটি ছেলে ফুল গাছে পানি দিচ্ছে।
বয়স হয়তো 1012 হবে। সোফিয়া ডাকল ধলা বিলাই বলে। ছেলেটি ভুরু কুঁচকে তাকায়, সোফিয়ার পাশে আয়েশাকে দেখে ছেলেটি বিষম সামলে হনহন করে চলে যায়। সোফিয়া হা মেলে তাকায়। আয়েশা ঠোঁট উল্টে বলল, সোফিয়া মা বকা দেওয়াল আগেই তো পালালো ধলা বিলাইটা। হ্যাঁ, আচ্ছা বেয়াদব তো। শুনতে পারত তো নাকি, আমি কি বলবো? মনে হয় বুঝতে পারছে গো সোফিয়া মা যে তুমি বকা দিবে। তাই হবে মা, ঢের্স মার্কা ছেলে। কিন্তু ঢের্স তো সবুজ, ও তো ধলা। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে তাকালো। পিছন ফিরে পা বাড়িয়ে দিতেই ধাক্কা খেল শক্তপোক্ত বক্ষে। সোফিয়া চোখ মেলে তাকায়। মুগ্ধকে এই সময়ে দেখে সোফিয়া অবাক হয়ে যায়। আয়েশা খুশিতে হাত তালি দিয়ে বাবার পা জড়িয়ে ধরল। মুগ্ধ কোলে তুলে নিয়ে বলল, কার কলকবজা নাড়তে এসেছিস? সোফিয়া ঠোঁট বাঁকিয়ে চলে যেতেই মুগ্ধ ফের বলল, বসার ঘরে মেহমান। সোফিয়া পা থামিয়ে বলল, কেন এসেছে? তোকে দেখতে। সে আর কেউ নয়, সায়নের পরিবার। সাথে সায়নও এসেছে। আপদ আবার উদয় হল কেন? তুই দাঁড়া, মামিকে পাঠিয়ে দিচ্ছি। সোফিয়াকে সুযোগ না দিয়ে মুগ্ধ বড় বড় পা বাড়িয়ে চলে যায়। সোফিয়া ধ্যাত বলে বসে পড়ল। কয়েক মিনিট পর তহমিনা বেগম মেয়েকে শাড়িসহ যাবতীয় জিনিস দিয়ে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে তোমা। একদম না করিও না। বাবাও কিন্তু এসেছে। সোফিয়া কিছু বলতে গিয়েও বলল না। তাকিয়ে রইল মলিন মুখে। তহমিনা বাহুতে হালকা ছোঁয়া দিয়ে মুচকি হেসে চলে গেলেন। সোফিয়া হাতে শাড়ি নিয়ে ঘরটাতে নীরবে চোখ বুলাল। পরক্ষণে রেডি হতে শুরু করল। শাড়ি পরার শেষ পর্যায়ে মুগ্ধ তড়িঘড়ি করে ঢুকতে ঢুকতে বলল, কই হলো তোর? সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে তাকাল। মুগ্ধ সামনে এমন দৃশ্য দেখে পিছন ফিরে বলল, এতক্ষণ লাগে শাড়ি পরতে? সোফিয়া ক্রু হেসে বলল, কুচিটা ধরবেন মুগ্ধ ভাই। পারছি না আমি। তাড়াতাড়ি চাইলে আসুন, না হলে চলে যান। মুগ্ধ না চাইতেও সামনে ফিরে দুহাত দিয়ে নিজেকে ঢেকে বলল, পেটটা ঢাক হারামি, অন্যের জিনিস কেন আমাকে দেখাচ্ছিস? খেয়ালে আসতেই সোফিয়া পেট ঢেকে নিল। আমতা আমতা করে বলল, অন্যের জিনিস মানে? পেট তো আমারই। মুগ্ধ ফিক করে হাসল, নিচু হয়ে বসে বলল, মাথা কি পাবনায় গেছে, নাকি ডিপ্রেশনে আছিস? মোটামুটি, তবে এক হাঁড়ি রসগোল্লা, 1 প্লেট বিরিয়ানির আর 10 প্লেট নুডলস পেলে ওসব ডিপ্রেশন দূর হয়ে যেত। কুচি ধরিয়ে দিয়ে মুগ্ধ বলল, বিয়ের আগে তোর কি এটাই শেষ ইচ্ছে? না না, মোটেও না। মুগ্ধ থমকানো দৃষ্টিতে তাকায়। উঞ্চ শরীরে হিমালয়ের হাওয়া বয়ে যায়। শক্তপোক্ত শরীরকে মনে হচ্ছে পাথর। মুগ্ধ ভাবছে সোফিয়ার ইচ্ছে হয়তো তাকে নিয়ে, না জানি মাবুদ এই মেয়ে কি আবদার করে বসে। ছোট একটা ঢোক গিলে মুগ্ধ বলল, তাহলে? সোফিয়া শাড়ি ঠিকমতো পরে পিছন ফিরে মুগ্ধের সামন হয়ে তাকালো, চশমা ঠেলে নাক কুচকে নিল। তারপর মিষ্টি একটা হাসি দিয়ে বলল, বুঝমান হতে দেখি আম্মুর শোকেচে নতুন নতুন আসবাবপত্র। বের করতে দেখিনি কখনো। সেই ইচ্ছে শোকেচে তোলা নতুন প্লেটে বিরিয়ানি খাব। বুঝমান কথাটি কানে আসতেই মুগ্ধ ভয়ে ঢোক গিলেছিল, বাট পরের কথায় মুগ্ধের স্বস্তি এলেও মেজাজ বিগড়ে যায়। মাথায় হালকা মেরে বলল, তাড়াতাড়ি আয়। সোফিয়া মলিন হেসে মনে মনে বলল, জানি আপনি ভয় পেয়েছিলেন। আপনাকে চাওয়ার সাধ্য যে নেই আমার মুগ্ধ ভাই। আমি জানি আপনি আমাকে কখনোই গ্রহণ করবেন না। বাইর থেকে ফের মুগ্ধ ডেকে ওঠে। সোফিয়া ভাবনা থেকে ফিরে আসে। তপ্ত শ্বাস টেনে ছেড়ে দিয়ে পা বাড়াল সামনে। রাত বেশ হলেও দুটো বানরের চোখে ঘুম নেই। দুজন শুধু সুযোগ খোঁজে কে কখন কার ইগোতে হানা দিবে। মুসা প্লাস্টিকের মগে কফি খাচ্ছে আর পাশের ফ্ল্যাটের 3তলার ব্যালকনিতে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারিফ মায়ের সাথে কথা বলা শেষে এসে পিছনে দাঁড়াল, বলল, কি করছিস? সাদিয়া কে দেখছি। তারিফ কাঁধ উঁচিয়ে দেখে বলল, কোন সাদিয়া? আরে আগের সপ্তাহে যে মেয়ে জানালা খুলে ভুলে কাপড় চেঞ্জ করল না। হয়েছে থামো, নাম জানানো হয়ে গেছে?
মুসা লাজুক হেসে বলল, হ্যাঁ, মেয়েটা অনেক মিষ্টি। মেয়েটা কিন্তু সিনিয়র, আমাদের 2 বছরের বড়। কফিতে চুমুক দিয়ে মুসা বলল, লাইট বন্ধ করলে সব এক। বলেই মুচকি হাসল মুসা। তারিফ এক ভ্রু উঁচিয়ে বিড়বিড় করে বলল, শালা ভালো হবে না। তা আন্টি কি বলল? বিছানায় এসে বসতে বসতে তারিফ বলল, অনার্স কমপ্লিট হলেই নাকি বিদেশ পাঠাবে। উৎকণ্ঠিত হয়ে মুসা বলল, তাহলে সোফিয়া মামির কি হবে মামা? বলেই নিজের খাটে বসল মুসা। তারিফ চিন্তিত হয়ে ফ্লোরে তাকিয়ে বলল, সেটাই চিন্তার বিষয়। কি আর করব, দেখি সোফিয়াকে বিয়ে করে রেখে যাব। মুসা হেসে উঠল, সবে মুখে কফি নিয়েছিল, বের হয়ে আসলো তারিফের কথায়। হাতের উল্টো দিয়ে মুখ মুছে নিল মুসা। তারিফ চোখ ছোট করে বলল, হাসছিস কেন? আমি কি জোকস বললাম? মাথা নাড়িয়ে না বুঝিয়ে মনে মনে বলল, শালা ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারল না, আবার বিয়ে করে নাকি বউ রেখে বিদেশ যাবে। আহাম্মক। মুখে বলল, তখন থেকে সোফিয়া মামির জাতীয় সঙ্গীত কি হবে জানিস? শোনার ইচ্ছে না থাকলেও তারিফ আতশোয়া হয়ে বলল, কি? ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একা বিছানায় ঘুম আসে না, ছটপটাই রাইতে। বাংলাদেশে জরুরি একটা বিশ্রামঘর দরকার, তোর মতো অসুস্থ মানুষদের বিশ্রাম দরকার। হ্যাঁ সেই তো, আর তোর মতো সুস্থ মানুষদের জন্য তো পাবনা আছেই। বলেই ঠোঁট বাঁকিয়ে হাসল মুসা। তারিফ দাঁত চিবিয়ে তাকিয়ে আছে। তারিফ আর কি বা বলবে? তবুও তারিফ বলল, মানে আমি কি আর বলবো তোকে, কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না। কেন মামা, বাংলায় বল। তারিফ আর নিতে পারল না, রাগান্বিত হয়ে বলল, এই লাইট অফ কর। আসো খেলা হব্বে। তারিফ বোকা বনে গেল, অসহায় চোখে মুসার দিকে তাকাল। মুসা ফিক করে হাসল। বলল, ওয়েট মামা, মুতি আসি, লাইট অফ করতেছি। বলেই ওয়াশরুমে গেল মুসা। তারিফ শব্দ করে কপালে হাত ঠেকিয়ে বিড়বিড় করে বলল, সব দোষ আমার হলেও আমি নির্দোষ। শালারে রুমমেট নেওয়ার আগে নিশ্চয় আবেগ কাজ করছিল। সোফিয়া নিজ রুমে বিছানায় বসে কাঁদছে আর টিস্যু দিয়ে নাক মুছছে। আয়েশার হাতে টিস্যু বক্স, সে মনমরা হয়ে তাকিয়ে আছে। সে টিস্যু দিয়ে নাক মুছছে আর হাতের আংটি দেখছে। মুগ্ধ একেবারে রেডি হয়ে সোফিয়ার রুমে আসে, এসেই চোখ কপালে। মুগ্ধ গলা খাকারি দিয়ে বলল, আমি মনে হয় ভুল করে ময়লার স্তূপে এসে পড়েছি। সোফিয়া রাগান্বিত হয়ে তাকাতেই মুগ্ধ ফিক করে হেসে বলল, সারা মেঝেতে টিস্যু যেভাবে লাইন ধরে আছে। আমার তো তাই মনে হল। সোফিয়া চশমা ঠেলে নাক টানল। টিস্যু দিয়ে নাক মুছে মুগ্ধের দিকে ছুঁড়ে মারল। বুকে লেগে পড়ে গেল টিস্যু। মুগ্ধ হাত ছেড়ে বলল, যাই হোক, বিকাল 5টায় রেডি থাকিস, আমি ছুটি নিয়ে নিব। এসেই মার্কেটে যাব। নাক টেনে সোফিয়া কাদো কাদো গলায় বলল, মানুষের বিয়ে হয় শুক্রবারে, আর আমার বিয়ে হবে বুধবারে। বলেই নাক টানল সোফিয়া। মুগ্ধ ভ্রু গুটিয়ে বলল, এই জন্য কি কাঁদছিস? না। তাহলে? সোফিয়া লাল ফোলা চোখ মেলে তাকালো মুগ্ধের দিকে। কান্নার আদলে ব্রণমুক্ত গাল দুটো লাল হয়ে আছে। ঠোঁট কাঁপছে অনবরত। মুগ্ধের হঠাৎ খারাপ লাগা কাজ করল। অনুভব করল বুকের চিনচিন ব্যথা। নিজেকে ঠিক রেখে বলল, মেয়ে হয়ে জন্মেছিস, পরের ঘরে তো যেতেই হবে সোফিয়া। চশমা ঠেলে নাক টেনে সোফিয়া বলল, হ্যাঁ, মেয়ে বলেই তো যত জোরবুস্তি। টেনে হিচড়ে ফেলে দিলেই সবাই বেঁচে যায়। কারো জীবন থেকে, কারো মায়া থেকে, কারো ঘর থেকে। বোঝা মনে করে আমায় সবাই। ও বাবা, নানুকে বলো না বিয়ে না দিতে, সোপিয়া কাঁদছে তো। তোর সোপিয়া মাকে আইবুড়ি করে রাখবি নাকি? সোপিয়া মাকে আমাদের বাসায় নিয়ে তলো ন বাবা। খুব মোদা হবে বলো। এ হয় না আয়েশা। যাও এখন নিজের রুমে যাও। কেন বাবা? একটা রুম তো পলেই থাকে। বেশি পাকনা হয়ে গেছ। একটু আগে তোমাকে কি বললাম? যাও রুমে যাও। আয়েশা ঠোঁট ফুলিয়ে চিবুক নামালো। চোখে বাঁধ ভাঙল পানি। সোফিয়া নিজে কান্না থামিয়ে আয়েশাকে বুকে টেনে নিয়ে বলল, ছোট মানুষ ও।
না বুঝে বলে ফেলেছে বলে বকা দিবেন মুগ্ধ ভাই। জ্ঞান দিতে আসিস না, রেডি থাকবি বলেই মুগ্ধ পা বাড়িয়ে দিল। সোফিয়া ডেকে উঠল, মুগ্ধ ভাই। সে পা থামিয়ে দিয়ে পিছন ফিরল। সোফিয়া ফের বলল, আমি চলে যাব ভেবে আপনার কষ্ট হচ্ছে না? অজানা কারণে বুকটা মোচড় দিয়ে উঠল মুগ্ধের। কেমন তালে বেতাল হয়ে যাচ্ছে মুগ্ধের মন। এ কেমন অনুভূতি, তার কষ্ট হচ্ছে কেন? কঠিন পাথরের ন্যায় মুগ্ধ নিজেকে আশ্বস্ত রেখে বলল, খারাপ হাসালি, বেঁচে যাব এমন মুটকি বিদায় হলে। সোফিয়া চশমা ঠেলে নাক টানল। বলল, মোটেও আমাকে মুটকি বলবেন না মুগ্ধ ভাই। পারিবারিকভাবে আমি হেলথি। পারিবারিকভাবে? হ্যাঁ, সে তো আপনিও মোটকো। ওয়াট মোটকো? ছেলে ভার্সন মোটকো। মুগ্ধ আর কিছু বলল না। পুনরায় রেডি হয়ে থাকতে বলে চলে যায়। সোফিয়া মন খারাপ করে তাকিয়ে রইল। আয়েশা চোখ পিটপিট করে বলল, বাবাকে ভালোবাতো বলো না কেন সোফিয়া মা? থমকানো দৃষ্টিতে তাকায় সোফিয়া। অবাক হয়ে বলল, তুমি জানলে কি করে আয়েশা? তুমি তো নানিমাকে বললে, তখন তো তুনলাম। বাবাকে কি বলেছ? আয়েশা ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বলল, হ্যাঁ, কিন্তু বাবা তো কিছু বলেনি। সোফিয়া আর কিছু বলল না। মনে মনে বলল, কি আর বলবেন উনি? আচ্ছা, উনার কি একটু ও মায়া হয় না? মন চায় না আমাকে একটু ভালোবাসতে? দয়াও তো একটু দেখাতে পারে নাকি? প্রাইভেট শেষ করে মুসা, তারিফ ও খেয়া বের হয়ে সোজা কারমাইকেল ক্যাম্পাসে আসল। খেয়া বসতে বসতে বলল, মামা বাদাম খাওয়া? তারিফ কিছু বলবে তার আগেই মুসা বলল, বাদাম খায় বফ গফ। একটা গফ জুটিয়ে দে। বাদাম বিরিয়ানি খাওয়াবো তোকে। কেন, তিনতলার সাদিয়ার কি হইল? তারিফের কথায় খেয়া ঘন ঘন পাপড়ি ঝাপটিয়ে বলল, কি রে মামা, প্রেমে পড়ছস? বললি না তো। তুই কি আমার গার্জিয়ান নাকি বিয়ে দেওয়ার দায়িত্ব তোর যে তোকে বলা লাগবে? তারিফ একটু রেগে বলল, তুই কি সোজাসাপটা কথা বলতে পারিস না? পাটিসাপটা পিঠার নাম শুনেছি, সোজাসাপটা আবার কি? এই তোরা থামতো, গরুর মতো দুটো হাম্বা হাম্বা করেই যাচ্ছিস। কানের সমস্যা আছে তোর? মুসার কথায় খেয়া বলল, মানে? তারিফ দুহাতে কান চেপে ধরল। সে নিশ্চিত মুসা ফাউল কথা বলবে। মুসা তারিফের কার্যক্রম অতিক্রম করে বলল, আমরা সহজ বাংলায় কথা বলছি আর তুই হাম্বা শুনছিস, তাহলে তোর কানেরই সমস্যা তাই না? সব সময় তোর আলগা প্যাচাল। বলেই খেয়া ফোন বের করল। তারিফ কান থেকে হাত সরিয়ে বলল, খেয়া মনে হয় পশুদের সাথে বসবাস করে। বলা শেষে দুজনেই হো হো করে হেসে উঠে। খেয়া চসূচক শব্দ করে বলল, সোফিয়ার খবর জানিস? হারামি ফোন বন্ধ করে রেখেছে। প্রাইভেট ও আসলো। বিয়ে টিয়ে হলো নাকি? তারিফ তড়িৎ গতিতে উঠে দাঁড়াল। মুসা হাত ধরে বসিয়ে দিল। খেয়া তাদের দুজনের ব্যবহারে অবাক হয়ে বলল, কি হলো এটা? আরে ওর মনে হয় বাথরুমে পেয়েছে। বলে মুসা তারিফের দিকে তাকিয়ে বলল, বাথরুম যাবি মামা? তারিফ ঢোক গিলে বলল, না দোস, মনে হচ্ছে ক্লিনিক যেতে হবে। অ্যাম্বুলেন্স ডাক মামা। তোর পেট ব্যথা উঠছে নাকি? কয় মাস চলছে মামা? বলেই মুসা ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে। খেয়া আগামাথা কিছু না বুঝে হা মেলে তাকিয়ে আছে। তারিফ রেগে ফের উঠতে গেলে পুনরায় মুসা বসিয়ে দিয়ে বলল, আরে মামা, পাচা চুলকাচ্ছে নাকি? বৃন্দাবনে অনেক গাছ আছে, যা চুলকিয়ে আয়। খেয়া এবার ফিক করে হাসল, বলল, হচ্ছেটা কি বলবি একটু তোরা? কানের সাথে কি চোখ হো খেয়েছিস? দেখছিস না কি হচ্ছে? মুসার বাচ্চা। খালা আম্মা উহুহু উহুহু, ওটা মুসার বাচ্চা না, মাহেদুল আলমের বাচ্চা হবে। খেয়া রাগে ফুঁসে উঠে চলে যেতে মুসা বলে উঠল, সোনামনি, এই সোনামনি। খেয়া রাগান্বিত চোখে তাকাতেই মুসা ফের বলে উঠল, বসো বসো। খেয়া দাঁত কিরমির করে চলে যায়। মুসা তারিফের দিকে তাকাল। সহসায় হাসি মুখ চুপসে যায়। বলল, তোর আবার কি হলো মামা?
কপাল থেকে হাত নামিয়ে তারিফ বলল, আজকাল তাই হয় বল? সত্যি মামা, তোর কি সত্যি পেট ব্যথা উঠছে? কই, বোঝা তো যায়নি। উচ্ছ্বসিত হয়ে মুসা কথাটি বলে অবাক চোখে তাকিয়ে আছে। তারিফ চোখ বন্ধ করে দাঁতে দাঁত চিবিয়ে চোখ মেলে বলল, আমি বিয়ের কথা বলছি মুসা। ওহহ, হঠাৎ বিয়ে নিয়ে পড়লি যে? দেখ, আজকাল তো হুটহাট বিয়ে হয়ে যায়। কাল রাতে প্রপোজ করলাম, বিকাল হতে হতে শোনা লাগে হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। তাতে তোর কি? সোফিয়ার বিয়ে হয়ে গেল না তো? আবেগময় অনুরাগে সিক্ত নরম গলায় কথাটি বলল তারিফ। চোখে বিষাদের ছাপ। মুসার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো দুঃখ প্রকাশ করত। বাট মুসা বলল, সব সময় ফাজলামো ভালো লাগে না মামা। ওর বিয়ে হলে তোর কি? তারিফ আর কথা বাড়াল না। মনের কষ্ট চেপে রেখে বলল, চল হোস্টেলে যাই। ভাবুক থেকে মুসা বলল, হুটহাট শুধু মেয়েদেরই বিয়ে হয়, আবার নাকি জোর করেও বিয়ে দেয়। শালা, আমরা ছেলেরা কি অপরাধ করছি মামা? আমাদের উপর টেস্ট করে তো দেখতে পারে বল। আমরা কি রাজি হতাম নাকি? বকবক বন্ধ করত। ভালো লাগছে না মামা, চল বিকালে মার্কেট যাই। টাকা নাই। আরে কিনতে যাব নাকি? চল এমনি ঘুইরা আসি। দাম টাম করব, চলে আসব। না, তুই যা। মুসা ভ্রু কুচকে তাকালো, ভাবুক থেকে বলল, আরে চল, সোফিয়া মামির খোঁজ ও নিয়ে আসব এখন। সত্যি তো? হ্যাঁ, একদম। তারিফ উঠে দাঁড়াল। মুসা দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, সোফিয়ায় মনে হয় এক্সট্রা পাওয়ার আছে। শালা নাম শুনতাই কেমন সুস্থ হয়ে ওঠে। মুগ্ধ বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বারবার হাতঘড়ি দেখছে তো একবার সদর দরজায় দেখছে। কপালের ঘাম টিস্যু দিয়ে মুছে বিড়বিড় করে বলল, 5 মিনিট বলে পুরো 20 মিনিট হতে চলল। নবাবী খানদানি শাহজাদি করছেনটা কি আল্লাহ জানে। বলেই বোতল থেকে পানি নিয়ে পাশ ফিরে ফের তাকাতেই যেন মুগ্ধের কি হল। পানি মুখে নিয়ে তাকিয়ে রইল অপলক। সোফিয়া কালো পোশাকে নিজেকে তৈরি করেছে। কালো ওড়নায় বক্ষ ঢেকে মাথায় হালক করে দিয়েছে। ফর্সা চেহারায় ফুটে উঠেছে থ্রিপিসটি। চোখে চশমা, চশমা ভেদ করে গাঢ় কাজলে অঙ্কিত দীঘল চোখ। কপালে কালো ছোট টিপ। কি অপরূপ মহিমান্বিত লাগছে সোফিয়াকে। সোফিয়া এগিয়ে এসে বলল, সামনে বসবো নাকি পিছনে? বর্ষর ঢোকে পানি গিলে নিজেকে আশ্বস্ত করল মুগ্ধ। বলল, পিছনে বসো। সোফিয়া কিঞ্চিত মন খারাপ করে পিছনে গিয়ে বসল। মুগ্ধ সামনের আয়নায় আর চোখে এক পলক দেখে গাড়ি স্টার্ট করল। আরেকবার দেখে বিড়বিড় করে নিজেকে শাসিয়ে বলল, কি হচ্ছে মুগ্ধ, তুই কি মৃধাকে ভুলে যাচ্ছিস? তোর কি হলো বলতো? সোফিয়াকে এভাবে দেখার কি আছে? এমন তো নয় আজ প্রথম দেখছিস। তুই কি কোনোভাবে সোফিয়াকে ভালো? আচমকা ব্রেক কষল মুগ্ধ। সোফিয়া চশমা ঠেলে নাককুচকে বলো, কি হলো মুগ্ধ ভাই? মুগ্ধ গা এলিয়ে দিল। আয়নায় রাখল তার চিন্তিত বিস্মিত দুটি চোখ। সোফিয়া কোন শব্দ না পেয়ে আরেকবার ডাকল। পরক্ষণে আয়নায় চোখ রাখতেই থমকে গেল। মুগ্ধ কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। সোফিয়া নিজেকে ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। কেমন অস্বস্তির উপস্থিতি টের পেল। মুগ্ধের এমন চাহনিতে সোফিয়ার মন প্রজাপতির ডানা ঝাপটে ঝাপটে জানান দিচ্ছে, মুগ্ধ ও হয়তো তোকে ভালোবাসে। সোফিয়া চোখ বন্ধ করল। খামচে ধরল নিজের গায়ের কাপড়। মুগ্ধ চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিল। বলল, মাস্ক পরে চলতে পারিস না? এমন রূপে তো সুগার ডেডিগুলোর মনে লাড্ডু ফুটবে। বিস্মিত চোখ মেলে তাকায় সোফিয়া। ভালো লাগার রঙিন মুখে সহসা ফুটে উঠল রাগের মাত্রা। চশমা ঠেলে নাককুচকে বলল, এতটাই সস্তা নাকি আমার রূপ যে বুড়োরা ক্রাশ খাবে? ক্রাশ তো খায় ইয়াং ইয়াং ছেলেরা, জুনিয়ররা ও বাদ পড়ে না। বুঝলেন? ভাব নিয়ে কথাগুলো বলল সোফিয়া। মুগ্ধ হেসে হেসে বলল, নিশ্চয় ওদের রুচির দুর্ভিক্ষ চলছে। রাগে চোখ ছোট ছোট করে মুখ কচলিয়ে সোফিয়া বলল, সে তো আপনি ও সুগার ডেডির আওতায় পড়েন মুগ্ধ ভাই, তাহলে আপনারও রুচির দুর্ভিক্ষ চলছে।
আমাকে দেখে আপনার মনেও লাড্ডু ফুটল নাকি? বিষম খেলো মুগ্ধ। সামনের আয়নায় তাকিয়ে বলল, আমাকে তোর সুগার ডেডি মনে হল। তা নয়তো কি, 3740 তো বয়স হবেই আপনার। নিজেকে কি ইয়াং ভাবছেন নাকি? মুগ্ধ তপ্ত শ্বাস ফেলল। হঠাৎ মৃধার কথা মনে পড়ল। সে বলেছিল তার চোখে মুগ্ধ সবসময় ইয়াং থাকবে। ভেবেই মুচকি হাসল মুগ্ধ। সেই দৃশ্য অপলক তাকিয়ে দেখল সোফিয়া। মুগ্ধের 2 হাত ভর্তি শপিং ব্যাগ। সোফিয়া একটা ব্যাগও হাতে নেয়নি। তার কথা বিয়ে আমার, আমি কেন কষ্ট করতে যাব? মুগ্ধ ও আর ঘাটেনি, সোফিয়ার সব আবদার মেনে নিয়ে নিজেই সব বহন করছে। সোফিয়ার একটু মন খারাপ। সে চেয়েছিল হালকা পিঙ্ক কালারের মধ্যে লেহেঙ্গা নিতে। মুগ্ধের কথা মেয়েরা পরবে উজ্জ্বল রং, তাতে আরও সৌন্দর্য ফুটে উঠবে। যেমন টকটকে লাল, হলুদ, কমলা, বেগুনি। তাই মুগ্ধ নিজেই পছন্দ করে বেগুনি লেহেঙ্গা নিয়ে দিয়েছে। থমথমে মুখ নিয়ে মুগ্ধের পাশাপাশি হাঁটছে সোফিয়া। মুসা ও তারিফ ভিতরে ঢুকছে। সোফিয়া ও মুগ্ধ ওই পথে বেরুচ্ছে। মুসা চোখ ছোট করে তাকিয়ে বলল, মামা সোফিয়া মামি। খুশি মনে তাকাতেই তারিফের পিলে চমকে ওঠে। বুকের বাম পাশে হাত রেখে বলল, শেষমেশ এই দেখার বাকি ছিল রে মুসা। মুসা চিন্তিত থেকে বিড়বিড় করে বলল, শালা রাতের ঘুম হারাম, খাওয়াও বন্ধ। সোফিয়া মুসা ও তারিফকে দেখে দাঁত কেলিয়ে হাসল। এগিয়ে এসে বলল, আমি কাল তোদের সাথে দেখা করতাম। ভালোই হলো দেখা হয়ে। মুগ্ধ বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। মুগ্ধকে বর ভেবে মুসা বলল, বিয়ে কেমন উপভোগ করলি সেটা শোনাতে নাকি? আরে না, বিয়ে তো বুধবার, তো তোদের দাওয়াত থাকল। তারিফ পড়তে গিয়ে মুসার বাহু জড়িয়ে ধরল। মুসা হাসি মুখে বলল, তাই তো ভাবি, সোফিয়া বিয়ে করবে আর আমাদের বলবে না। তাই হয় নাকি? চিন্তা করিস না, সকাল সকাল চলে যাব। তারিফ ও যাবে, না যেতে চাইলে জোর করে নিয়ে যাব। হ্যাঁ আসিস, বাট সকাল সকাল কেন? সকালের খিচুড়ি মিস করা যায় বল। ঠিক আছে আসিস, তবে কাচের জিনিস খবরদার নিয়ে আসবি না, আর না প্লাস্টিকের কোন জিনিস। তা না হলে কিন্তু খাওয়া বন্ধ। আরে চিন্তা করিস না, দামি জিনিসই পাবি। তাহলে থাক, আসছি। চলুন মুগ্ধ ভাই। সোফিয়া চলে গেলে মুসা বিড়বিড় করে বলল, ভাই, কাজিন হবে মাইবি। বর তাহলে কোন টাকলু? কোন টাকলুর কপাল পুড়ল জো মাম। বলেই পাশ ফিরে তাকাতেই দেখল তারিফ ফ্লোরে পড়ে আছে। কয়েকজন লোক দৌড়ে আসছে। মুসা তড়িৎ গতিতে বসল। গালে অনবরত থাপ্পড় দিয়ে ডাকতে লাগল তারিফকে। চলবে।